আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইশতিয়াক তাসলিম ইবনে হক জয় আজকে তোমাদের ক্লাস নিব। তোমরা যারা এর আগে ফার্স্ট কার্ড সেকেন্ড কার্ড এর সাথে জড়িত ছিল তারা অলরেডি হয়তো বা আমাকে চেনো। আজকে আমরা আবার একে অপরের সাথে পরিচিত হব। আমাদের আজকে যে আলোচ্য বিষয়, আজকে অ্যাবডোমেন কার্ড তোমাদের শুরু হতে যাচ্ছে এবং এই অ্যাবডোমেন কার্ডের প্রথম ক্লাস হচ্ছে আজকে এই স্টমাক এবং ইন্টেস্টাইন দিয়ে শুরু হতে যাচ্ছে অ্যাবডোমেন ক্লাসটা। সো অলরেডি আমাদের সাথে যারা যুক্ত আছে তারা যদি তোমাদের কোনো ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে চাও বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে চাও, তাহলে খুব দ্রুতভাবে তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে নোটিফাই করে দাও যে আমাদের ক্লাসটা কিন্তু অলরেডি শুরু হতে যাচ্ছে। সো আমরা ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট ডিলে করতে পারি, তার বেশি ডিলে করাটা উচিত হবে না। আমাদের আজকে ক্লাসটা সম্পূর্ণ হবে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে। তোমাদের মধ্যে যাদের কোনো কোশ্চেন আছে বা কোনো কোয়েরিজ কিংবা কনফিউশন থাকবে সেগুলো ডিরেক্টলি আমাকে আস্ক করতে পারবা। এবং ক্লাস চলাকালীন সময়ে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম তোমরা তোমাদের কোনো কোয়েশ্চেন কিংবা কোয়েরিজ যদি থাকে তাহলে সেটা আমাকে তো ডিরেক্ট আস্ক করবাই। অ্যাট দ্য সেম টাইম আমি তোমাদেরকে যে কোশ্চেন্স গুলো করবো সেগুলোর কিন্তু রেসপন্স তোমাদের কাছ থেকে আসা লাগবে, বিকজ আই ওয়ান্ট দিস সেশন টু বি ভেরি মাচ ইন্টারঅ্যাক্টিভ, নট ওয়ান ওয়ে কনভারসেশন। ঠিক আছে? তো আমরা ম্যাক্সিমাম, আর এখন আপাতত 9টা 6 বাজে, আমরা আর 2 মিনিট একটু ওয়েট করি তোমাদের আর কেউ ফ্রেন্ডসরা আমাদের সাথে জয়েন করতেছে কিনা গ্রুপে। এটা অলরেডি শেয়ার হচ্ছে তোমাদের যারা যারা ফ্রেন্ডস আছে, যারা রেজিস্ট্রেশন করে নাই কিংবা করতে ইচ্ছুক তাদেরকে একটু শেয়ার করে দাও। আজকে আমরা যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে স্টমাক এবং আমাদের লার্জ ইন্টেস্টাইন। সো স্টমাক এবং লার্জ ইন্টেস্টাইন নিয়ে আমরা আলোচনা করব। আই মিন স্টমাক এবং ইন্টেস্টাইনের মধ্যে স্মল ইন্টেস্টাইন অ্যাজ ওয়েল অ্যাজ লার্জ ইন্টেস্টাইন দুইটাই আছে। তো দুইটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা তোমাদের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তোমরা জিজ্ঞেস করবা। আবার আমি যখন তোমাদেরকে কোনো কোয়েশ্চেন্স করব তখন তোমরা সেটা চাইলে তোমরা টেক্সটেও অ্যান্সার দিতে পারো, আবার অ্যাট দ্য সেম টাইম ওরালিও অ্যান্সার দিতে পারো নিজেকে আনমিউট করে। আবার তোমাদের কোশ্চেন গুলো তোমরা লিখেও আমাকে জানাইতে পারো, আবার অ্যাট দ্য সেম টাইম আমাকে ডিরেক্টলি তোমরা কোশ্চেনও করতে পারো। সো আমি শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা সম্পূর্ণ অ্যাবডোমেন ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আমাদের অ্যাবডোমেন যে ক্লাসটা রয়েছে এই ক্লাসটার উপর বেসিস করেই তোমার অ্যানাটমিটা ডিটারমাইন্ড হবে যে তুমি অ্যানাটমিতে কতটা ভালো বা কতটা খারাপ। এবং প্রফে কিন্তু একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, প্রফে এখান থেকে 2টা ভিসারা মিনিমাম, 2 থেকে কখনো কখনো ভাগ্য ভালো থাকলে 3টা ভিসারা পর্যন্ত প্রফে তোলায়। সো অ্যাবডোমেন কার্ড না পারলে তুমি প্রফে ফেল, তুমি টার্মে ফেল এবং কার্ডেও ফেল হয়ে যাবা। সো তোমাকে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভাবে ডিল করতে হবে। এবং স্টম্যাক মনে রাখতে হবে, অ্যাবডোমেনে স্টম্যাক ভিসারাটা তোমাকে তোলাবেই তোলাবে। হ্যাঁ, অ্যাবডোমেন নিয়ে তোমাকে ইদার স্টমাক অথবা লিভার অথবা স্প্লিন প্যানক্রিয়াসের মধ্যে যে কোনো একটা তোলাইতে পারে। কিন্তু এই অ্যাবডোমেনের যে বিষয়টা তোমাকে মনে রাখতে হবে সেটি হচ্ছে এটি তোমার স্টমাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা স্টমাক নিয়ে আজকে বেশি আলোকপাত করব। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ওই ইন্টেস্টাইনটা যদি টাইম এলাও করে আমরা ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন অ্যাজ ওয়েল অ্যাজ লার্জ ইন্টেস্টাইন এগুলো আমরা আলোচনা করব আজকে। ঠিক আছে? সো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের এই ক্লাসে স্টমাক দিয়ে আমরা শুরু করবো। সো এটা যেহেতু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাস, দ্যাট আই মিন টু সে এটা তোমাকে ভিসারা দেখে দেখে মানে বুঝতে হবে। এজন্য অনেক কিছুই তোমরা থিওরিটিক্যালি নাও বুঝতে পারো, কিন্তু জাস্ট হ্যাভ ফেথ ইন মি। আজকে জাস্ট তুমি থিওরিটা কমপ্লিট করে যাও, পরবর্তীতে যখন কলেজে তোমার ভিসাটা দেখাবে তখন দেখবে অনেক কিছু জিনিস ইজি হয়ে গেছে তোমার জন্য। ঠিক আছে? সো উইদাউট মাচ ফার্দার এডু আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা। ঠিক আছে? আমরা দেখবো স্টম্যাকে সবার প্রথমে তোমাকে যখন ভাইভাতে ভিসাটা উঠাইতে বলবে তখন তোমাকে অ্যানাটমিক্যাল পয়েন্ট সম্পর্কে জিজ্ঞেস করবে। এখন এই অ্যানাটমিক্যাল পয়েন্টসটা কিন্তু ভ্যারি করে। হ্যাঁ, অ্যানাটমিক্যাল পয়েন্টস টিচার টু টিচার কিংবা মেডিকেল কলেজ টু মেডিকেল কলেজ ভ্যারি করে। সো আমরা আজকে অ্যানাটমিক্যাল পয়েন্ট সবার লাস্টে গিয়ে বলবো। আজকে আমরা পুরো ভিসেরার পার্টস গুলো একটু চিনি। সবার প্রথমে আমাকে একজন কেউ আনমিউট করে বলো তো যে স্টমাকের ফাংশনটা কি। বাবা বলো তো, তুমি স্টমাক বলতে কি বুঝাও? আচ্ছা, একজন লিখছে ডাইজেশন, ভেরি গুড। আচ্ছা, আর একজন লিখছে ডাইজেশন, মুশফিকা। হ্যাঁ, ডাইজেশন, ওকে ফাইন। আর আর কেউ কি বলতে পারো অ্যাপার্ট ফ্রম ডাইজেশন? আচ্ছা, হ্যাঁ, একজন রৌনক লিখছে রিজার্ভের অফ ফুড, এক্সেলেন্ট। হ্যাঁ, রিজার্ভের অফ ফুড, ভেরি গুড। আর আর কি হতে পারে? আচ্ছা, তোমাদের দুজনেই অ্যাবসলিউটলি কারেক্ট, তবে যে রিজার্ভার অফ দ্য ফুড লিখছে সে মোর কারেক্ট। হ্যাঁ, স্টমাক। আমি তোমাদেরকে আজকের ক্লাসটাকে মানে বুঝতে গেলে তোমাদেরকে হাতে দত্ত বইটা রাখতে হবে, বুঝছো? অ্যানাটমিতে ভিসারা রিলেটেড যতগুলা জিনিস আছে সবগুলা জিনিসকে তুমি কভার করতে পারবা দত্ত দিয়ে। একে দত্ত যদি তুমি একবার ভালো করে পড়ো তাহলে বেসিক্যালি তোমার কোনো কোশ্চেনই আটকাবে না। একে দত্ত যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার কোনো কোশ্চেনই বেসিক্যালি আটকাবে না।
তোমাদের এক এক কলেজে এক এক রকম মানে বই ফলো করতে পারে, কেউ একে দত্ত ফলো করতে পারে, কেউ বিশ্রাম সিং ফলো করতে পারে, কিংবা কেউ বিডি চৌরসিয়া ফলো করতে পারে। বিডি চৌরসিয়া এটা বেসিক্যালি খুবই প্রিসাইজ, ইট ইজ নট ইনাফ ফর ভাইভা অর ইভেন ফর এনি প্রফ এক্সামস। সো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমাদের ভিসারা রিলেটেড যে বিষয়গুলো আছে দত্ত পড়বা। দত্ত পড়লে পৃথিবীর যে কোনো এক্সটার্নাল যে কোনো ইন্টারনালি আসুক না কেন, দত্তের রেফারেন্স তোমাকে বেসিক্যালি কেউ ওভারটেক করতে পারবে না। এবং তুমি যদি দত্ত লাইন টু লাইন পড়ে ফেলো, তাহলে এমন কোনো কোশ্চেন নাই যে কোশ্চেনের অ্যান্সার তুমি বেসিক্যালি পারবে না। বুঝছো? সো আমি আজকে তোমাদেরকে দত্ত একদম দাগায় দাগে পড়াবো, যেই দাগা দাগের বেসিক্যালি যেই সব জায়গা থেকে কোশ্চেন আসে এবং যে কোশ্চেন গুলো হুবাহু স্যাররা করে এবং যেভাবে অ্যান্সার গুলো তারা একসেপ্ট করে, সবকিছু আজকে আমি তোমাদেরকে স্পুন ফিডিং করায় রাখবো। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা শুরু করি ফাংশন অফ দ্য স্টমাক। প্রথমে ফাংশন অফ দ্য স্টমাক আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এটা একটা রিজার্ভার অফ দ্য ফুড পার্টিকেলস। তোমাদের মধ্যে একজন বললো যে ইয়েস ইট ইজ আ রিজার্ভার অফ ফুড পার্টিকেলস, ইয়েস ইট ইজ রাইট। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা কনভার্ট দ্য ফুড ইনটু কাইম। বুঝছো? মানে যে খাবারটা তুমি খাচ্ছ সেটাকে সে কন্ট্রাকশন করে করে সে কাইমে কনভার্ট করবে। ঠিক আছে? তাহলে এক নাম্বার ফাংশন হচ্ছে, তোমাকে যদি ভাইবাদে বলে যে টেল মি দ্য ফাংশন অফ দিস পার্টিকুলার অর্গান, তো তখন তুমি বলবা ইটস এ রিজার্ভার অফ দ্য ফুড পার্টিকেল। দুই নাম্বার হচ্ছে ইট কনভার্টস দ্য ফুড পার্টিকেল ইনটু কাইম, এবং ইট অ্যালাউস দ্য ডাইজেশন অফ দ্য ফুড প্রোটিনেশিয়াস পার্টিকেল। দেখো স্টোমাকে কিন্তু কার্বোহাইড্রেট বেসিক্যালি ডাইজেশন হয় না। একজন লিখছো না মুশফিকা যে ডাইজেশন যেটা লিখছো এটা পার্টলি ট্রু পার্টলি ফলস, কারণ স্টোমাকে সব খাবার কিন্তু ডাইজেস্ট হয় না। কিছু খাবার ডাইজেস্ট হয়, কিছু খাবার ডাইজেস্ট হয় না। শুধুমাত্র প্রোটিন খাবার গুলাই স্টোমাকে পার্শিয়ালি ডাইজেস্ট হয়। লিপিড বলো কিংবা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বলো, এগুলো কিন্তু স্টোমাকে গিয়ে ডাইজেস্টেড হয় না। তাহলে স্টোমাকে কেন তারা ডাইজেস্ট হয় প্রোটিন পার্টিকেল গুলা? কারণ স্টোমাকে প্রোটিন পার্টিকেল গুলা ডাইজেস্ট হয় বিকজ স্টমাকে এখানে একটা এনজাইম থাকে, বিভিন্ন রকমের পেপসিন থাকে, এইচসিএল থাকে, যেগুলো তোমার প্রোটিনেশিয়াস পার্টিকেলকেই শুধুমাত্র ডাইজেস্ট করতে কেপেবল। তোমার লিপিড বলো কিংবা কার্বোহাইড্রেট পার্টিকেল বলো, এগুলো ডাইজেস্ট করার জন্য যে এনজাইম গুলো প্রয়োজন, সেই এনজাইম গুলো তোমার এই স্টমাকে থাকে না। দ্যাটস দ্য রিজন হোয়াই লিপিড কিংবা কার্বোহাইড্রেট স্টমাকে ডাইজেস্ট হয় না। ঠিক আছে? তাহলে দুই নাম্বার আমরা জিনিসটা জানলাম যে ডাইজেশন অফ দ্য প্রোটিন পার্টিকেলস ইনটু প্রোটিওস এন্ড পেপটোনস। ঠিক আছে? এবং এটা কেন করতেছে? বিকজ আমরা আগে বললাম পেপসিন এবং এইচসিএল এর প্রভাবে এই প্রোটিন পার্টিকেল গুলা তোমার এখানে হচ্ছে মানে ডাইজেস্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং এখন এই যে এইচসিএল, তোমরা জানো যে এই এইচসিএল টা কতটা মানে করোসিভ একটা এজেন্ট। তোমরা এইচএসসি তে অলরেডি পড়ে এসছো যে এইচসিএল আর তারপর H2SO4 এগুলো অত্যন্ত করোসিভ। তো তুমি চিন্তা করো তোমার স্টোমাকে এইচসিএল সিক্রেট হচ্ছে কিন্তু তোমার স্টোমাকের কোনো ক্ষতি হচ্ছে না, উইচ মিনস তোমার স্টোমাকের তো এইচসিএল এর প্রভাবে তো, এইচসিএল তো একটা স্ট্রং অ্যাসিড, তাই না? তো এইচসিএল তো তোমার ডাইজেস্টেড হয়ে যা মানে এইচসিএল এর প্রভাবে তোমার স্টোমাকই তোমার ডাইজেস্টেড হয়ে যাওয়া উচিত, কিন্তু এইচসিএল সিক্রেট হওয়ার পরও স্টোমাক ডাইজেস্টেড হচ্ছে না। ওয়াই? বিকজ এখানে অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট অফ মিউকাস থাকে, মানে মিউকাস এতটা বেশি পরিমাণে থাকে যে মিউকাস স্টোমাককে নিজে নিজে ডাইজেস্টেড হওয়া থেকে প্রিভেন্ট করে। তাহলে 4 নম্বর ফাংশন আমরা পাইলাম যে ইট অ্যাক্টস অ্যাজ আ প্রোটেক্টিভ ব্যারিয়ার, বিকজ স্টোমাকের যে সেলগুলো থাকে সেই সেলগুলা মিউকাস সিক্রেট করে এবং মিউকাসটা একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করতে পারে, যার কারণে যার কারণে স্টোমাকের অটো ডাইজেশনও প্রিভেন্টেড হয়। তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস দেখলাম? দেখো স্টোমাকে নাম্বার ওয়ান দেখলাম রিজার্ভার অফ দ্য ফুড পার্টিকেলস, নাম্বার টু দেখলাম কনভার্টস দ্য ফুড ইনটু কাইম, নাম্বার থ্রি দেখলাম ডাইজেশন অফ দ্য প্রোটিন পার্টিকেলস ইনটু প্রোটিওস এন্ড পেপটোনস, নাম্বার ফোর দেখলাম সিক্রেটস দ্য মিউকাস এন্ড ইট অ্যাক্টস অ্যাজ এ প্রোটেক্টিভ ব্যারিয়ার। বুঝছো? সো দ্যাট ইট ক্যান প্রিভেন্ট দ্য অটো ডাইজেশন। এই 4টা ফাংশন আমরা বলে ফেললাম। আবার দেখো তুমি যে খাবার খাচ্ছ, আমরা জানি খাবারে কিন্তু অনেক সময় অনেক রকম মাইক্রোবস থাকে, অনেক ব্যাকটেরিয়া ভাইরাস এসব থেকে যায়। এই সব জিনিসগুলা কিন্তু খাবারে থাকে। আমরা জানি খাবারকে রান্না করার পরও কিন্তু কিছু পরিমাণের ফাঙ্গাস কিংবা আরো অন্যান্য খারাপ জিনিস থেকে যেতে পারে, যেগুলো আমাদের শরীরের জন্য হার্মফুল হতে পারে। কিন্তু এই স্টমাকের এই যে এইচসিএলটা যেটা সিক্রেট হচ্ছে, এ অলওয়েজ কিন্তু একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করতেছে। এই অ্যাসিডিক এনভায়রনমেন্টটা থাকার কারণে ওই খাবারের মধ্যে যেগুলা ব্যাকটেরিয়া আছে না, ওই কিংবা আমাদের শরীরের মধ্যেও কিন্তু নর্মাল ফ্লোরা থাকে যেগুলো আমাদের হেল্পফুল টু সাম এক্সটেন্ট, কিন্তু আবার স্টমাকে গেলে আবার হার্মফুল হয়ে যায়। সো এই সবগুলা ব্যাকটেরিয়া কিংবা মাইক্রোবস এই সবগুলো থেকে প্রোটেকশন দিয়ে থাকে কে? এই যে এইচসিএলটা যেটা বের হলো না, এই এইচসিএলটা আমাদেরকে প্রোটেকশন দিয়ে থাকে এই স্টমাকে। সো স্টমাকে অ্যাসিডিক এনভায়রনমেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে যে এখানে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, সো দ্যাট এটা বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, ভাইরাস বা আদার্স যে মাইক্রো অর্গানিজমস গুলো রয়েছে সেগুলো থেকে যেন
প্রোটেকশন দিয়ে থাকে। তাহলে আমরা 5টা ফাংশন কিন্তু অলরেডি পেয়ে গেলাম। এরপরে তোমরা ডাইজেশন বললা, কিন্তু এখানে তো অ্যাবজর্পশনও হয়। মনে রাখবা স্টমাকের লাইনিং এপিথেলিয়াম কিন্তু সিম্পল কলামনার এপিথেলিয়াম, অর্থাৎ পৃথিবীতে যেই জায়গাতে তুমি কলামনার এপিথেলিয়াম পাবা সেই জায়গাতে তুমি মনে রাখবা এখানে অ্যাবজর্পশন হবে। অর্থাৎ যেহেতু স্টমাকের লাইনিং এপিথেলিয়ামে হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, দ্যাটস দ্য রিজন এখানে অ্যাবজর্পশন হবে। কি কি অ্যাবজর্পশন হবে? ওয়াটার অ্যাবজর্পশন হতে পারে, গ্লুকোজ অ্যাবজর্পশন হতে পারে, অ্যালকোহল অ্যাবজর্পশন হতে পারে, এবং ফিউ সল্টসও এখানে অ্যাবজর্পশন হতে পারে। ঠিক আছে? সো তোমরা মোটামুটি এই 5-6টা ফাংশন যদি প্রফে আসে কিংবা রিটেনেও যদি আসে, এই 5-6টা ফাংশন বললেই দ্যাট উইল বি মোর দেন সাফিসিয়েন্ট। ঠিক আছে? এরপরে আরো অনেক ফাংশন লেখা আছে যে এখানে গ্যাস্ট্রিন হয়, এগুলো আননেসেসারি। তবে তোমাকে এইচসিএল এর কথাটা মনে রাখতে হবে, এবং এট দ্য সেম টাইম পেপসিনের কথা মনে রাখতে হবে, এবং এখানে ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল বলে একটা কথা আছে। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে। ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ দ্য ক্যাসেল, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন বি 12 কে অ্যাবজর্পশন করার জন্য। তোমরা বায়োকেমিস্ট্রিতে কিছুদিন পরে পড়বা, মেটাবলিজম কার্ড আছে, তো আমি পড়াবো তোমাদের মেটাবলিজম পোর্শনটা। সেখানে আমি তোমাদেরকে দেখাবো যে ভিটামিন বি 12 অ্যাবজর্পশন করার জন্য একটা স্পেসিফিক কম্পাউন্ড লাগে, যে কম্পাউন্ডটার নাম হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল বলা হয়। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল না থাকলে তোমার বডিতে ভিটামিন বি 12টা অ্যাবজর্ব হতে পারে না। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলটা তৈরি হয় একটা সেল থেকে, যেই সেলের নামটা আমি এখন বলবো না। ওই সেলটা আমরা পরে গিয়ে পড়বো সেটা কোন সেল থেকে তৈরি হয়। ওই সেলটাই কিন্তু আবার স্টমাকে থাকে। ঠিক আছে? হুইচ মিনস তোমার ভিটামিন বি 12 অ্যাবজর্পশন করতে গেলে তোমার কি লাগতেছে? তোমার ইন্ট্রিনজিক ফ্যাক্টর লাগতেছে, এবং ইন্ট্রিনজিক ফ্যাক্টর কোথা থেকে আসতেছে? এমন একটা সেল থেকে আসতেছে যেই সেলটা তোমার স্টমাকেও প্রেজেন্ট থাকে। দ্যাটস দ্য রিজন ওয়াই স্টমাক অলসো হেল্পস ইন অ্যান ইম্পর্টেন্ট, স্টমাক প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দি অ্যাবজর্পশন অফ দ্য ভিটামিন বি 12। বুঝছো? তাহলে তোমাকে অ্যাজ আ হোল যদি বলা হয় স্টমাকের ফাংশন, তাহলে তুমি এই কয়েকটা লিখেও দিয়ে আসতে পারো, আবার এট দ্য সেম টাইম যদি ভাইভাতে জিজ্ঞেসও করে তুমি বলতে পারো। এরপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা তোমার পরবর্তীতে মেডিসিন এবং সার্জারিতেও লাগবে, যে স্টমাকে যে খাবারটা আসলো, তুমি না বললা এই যে মুশফিকা, তুমি বললা যে রিজার্ভার অফ ফুড পার্টিকেলস, নাকি রনক বললা যে রিজার্ভার অফ ফুড পার্টিকেলস। হ্যাঁ, তাহলে দেখো এই যে খাবারটা এখানে রিজার্ভ হচ্ছে, মানে খাবারটা এখানে স্টোর হচ্ছে, কিন্তু কত ঘন্টা ধরে স্টোর থাকবে? খাবারটা এখানে প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে স্টোর হবে। ঠিক আছে? তো তোমরা এই রেঞ্জেই বলবা। তো নর্মালি স্যাররা যেটা শুনতে চাই, স্যারদেরকে তুমি 3 থেকে 4 না বলে 4 থেকে 6 ঘন্টা বলবা। ঠিক আছে? 4 থেকে 6 ঘন্টা ধরে এখানে খাবারটা থাকে। এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যখন থার্ড ইয়ারে উঠবা তখন তোমাদের একটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের নামটা হচ্ছে ফরেনসিক মেডিসিন। ঠিক আছে? ফরেনসিক মেডিসিন নামে এটা তোমাদের সাবজেক্ট থাকবে। এই সাবজেক্টটাতে এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তখন ওই যে পোস্টমর্টম আছে না, সালুকে আছে সিআইডি, তোমরা সিআইডি কে চেনো? হ্যাঁ, মুশফিকা লেগছে গ্যাস্ট্রিক প্যারাইটিস, ওকে ফাইন। আচ্ছা, তোমরা সালুকে সিআইডি কে চেনো? ইয়েস অর নো? আচ্ছা, মেহু লেখছে জি স্যার, মুশফিকা লেখছে ইয়েস। হ্যাঁ, তো উনি কি করে? উনি পোস্টমর্টম করে, তাই না? মানুষ মারা গেলে হি জাস্ট ডাইজেক্টস দ্য বডি, এন্ড দেন হি ওপেনস আপ দ্য বডি এন্ড দেন সিস হাউ দ্য পারসন হ্যাজ ডাইড, তাই না? তো এখন দেখা গেল মিস্টার সালুখী সাহেব, উনি পেট কাটলেন, পেট কেটে দেখলো যে স্টমাকের ভিতরে অনেক বড় হচ্ছে, অনেক বড় অ্যামাউন্ট অফ রাইস আছে, আবার কিছু 2-3টা ব্রেডও আছে, আবার হচ্ছে তুমি বলতে পারো যে অনেক পানিও আছে স্টমাকের মধ্যে। পেট কেটে উনি এগুলো বের করলো। এই পেট কেটে যে এই এতগুলো খাবার বের করলো, what kind of inference he can come into, like what kind of conclusion he can draw from these pieces of information, which means যে পার্সনটা মারা গেছে সে 4 থেকে 6 ঘন্টা আগে খাবার খাইছিল। কারণ স্টমাকে তো খাবার 4 থেকে 6 ঘন্টা থাকে। এখানে তোমার দত্ততে লিখছে 3 থেকে 4 ঘন্টা, কিন্তু স্যাররা একসেপ্ট করে 4 থেকে 6 ঘন্টা এই ইনফরমেশনটা। ঠিক আছে? তার মানে মানুষ মারা গেছে, তার পেট থেকে ফুড পাইছে, হুইচ মিনস সে 4 থেকে 6 ঘন্টা আগে খাবার খাইছিল। হতে পারে হি ওয়াজ পয়জনড, পারহ্যাপস, তাই না? এগুলো ফরেনসিক মেডিসিনে পড়বা। সো এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পরবর্তীতে মেডিসিন সার্জারিতেও তোমার ইনফরমেশনটা লাগবে। এবং এই ইনফরমেশনটা স্যাররা কিন্তু ধরে, এবং এটা ভাইভাতে ধরে, এটা কিন্তু রিটেনের জন্য না ভাই, এটাকে ভাইভাতে ধরবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখবো স্টমাক, যে আমরা বললাম এই স্টমাকটা থাকে কোন জায়গাতে। কেউ বলতে পারবা স্টমাকের লোকেশনটা কোথায়? এনিওয়ান? স্টমাকটা থাকে কোথায়? এটা কি মাথায় থাকে, নাকি পায়ে থাকে, নাকি চেস্টে থাকে? কোথায় থাকতে পারে এটা? অ্যাবডোমেনে থাকে ফর শিওর, কিন্তু অ্যাবডোমেনে কোথায় একটু টেস্ট করি। রিপ্লাই করো, তোমরা রিপ্লাই করো।
পারলে বলো ইয়েস, আদারওয়াইজ নো। ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি লেফট টু দ্য লিভার। আচ্ছা, রনক লিখছে, মুশফিকা লিখছে লিভারের অপোজিট সাইডে। আচ্ছা ওকে ফাইন, আমি জানি না তোমরা এগুলা কোথায় পাইছো ইনফরমেশন গুলা। ঠিক আছে, তোমরা ঠিকই বলছো, হয়তো বা তোমরা এইচএসসি থেকে পড়ে আসছো হয়তো বা। এখন এই সব জিনিস তোমাকে ভুলে যেতে হবে, হ্যাঁ। এখন তোমাকে মেডিকেল ওরিয়েন্টেড পড়তে হবে, ঠিক আছে। মেডিকেলে যেরকম ভাবে অ্যান্সার শুনতে চাই সেগুলা তোমাদেরকে সেভাবে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা বোঝার জন্য আমার এই আহ, জিনিসটা খেয়াল করো, ঠিক আছে। তোমার ধরো যে এইটা হচ্ছে তুমি, এই ধরো রৌনক, এটা হচ্ছে তুমি, দিস ইজ রৌনক। ওকে, আচ্ছা। অনেক হাসি খুশি মানুষ, অনেক স্মাইলি ফেস, কারণ সে মেডিকেলে পড়তেছে, দুদিন পর ডাক্তার হবে, তাই না? তাই তুমি অনেক হাসতেছো, ঠিক আছে। রনক উইথ স্মাইলি ফেস, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার পুরো বডি, ঠিক আছে, পুরো বডি। আমি জানি না তুমি মোটা না চিকন, সো একটু তোমাকে মোটা করে আঁকালাম, ঠিক আছে। হয়তো বা একটু খাইছো বেশি। এটা তোমার হাত। আচ্ছা, তো এই তো নাদুস নুদুস বাচ্চাটা হচ্ছে আমাদের রনক সাহেব, হ্যাঁ। আচ্ছা, এরপর এই এটা হচ্ছে নেভাল পয়েন্ট, মানে হচ্ছে আম্বিলিকাস। হ্যাঁ, এখন দেখো এটাকে আমরা পুরো অ্যাবডোমেনটাকে আমরা আহ দুইটা লাইনে ভাগ করব। তোমরা ফার্স্ট কার্ডে পড়ে আসছো, তোমরা ফার্স্ট কার্ডে কি পড়ে আসছো দেখো, ফার্স্ট কার্ডে এখানে ক্লাভিকেল ছিল না? এই জায়গাতে ধরো এখানে ক্লাভিকেল আছে, এই এই দুই জায়গাতে ক্লাভিকেল আছে, হ্যাঁ। তো তোমার এই মিড ক্লাভিকেল বরাবর ভার্টিক্যাল একটা লাইন দুই সাইডেই, হ্যাঁ, বুঝছো? আচ্ছা, আর এইদিকে একটা ট্রান্সপাইলোরিক প্লেন, আর এইদিকে একটা ট্রান্স টিউবারকুলার একটা প্লেন, হ্যাঁ। এখন এগুলা কি জিনিস তোমরা এত বদার হয়ে না এগুলা বিষয় নিয়ে জানার জন্য, আমি জাস্ট কয়েকটা নাম তোমাকে মানে একটা জিনিস মনে রাখো যে উপর থেকে আমি লম্বা লম্বি ভার্টিক্যালি দুটো লাইন দিলাম। এই লাইনটার নাম আমি দিচ্ছি ধরো যে মিড ক্লাভিকুলার লাইন, কারণ ক্লাভিকেলের মাঝ বরাবর দিয়ে যাচ্ছে, হ্যাঁ। আর দুইটা হরাইজন্টাল লাইন দিছি, ঠিক আছে। এই উপরে একটা হরাইজন্টাল লাইন, নিচে একটা হরাইজন্টাল লাইন, ঠিক আছে। এই উপরের হরাইজন্টাল লাইনের নাম হচ্ছে ট্রান্সপাইলোরিক লাইন, ঠিক আছে। ট্রান্সপাইলোরিক লাইন। আর নিচের এই লাইনটার নাম হচ্ছে ট্রান্স টিউবারকুলার লাইন, ঠিক আছে। তাহলে কি হলো? কিচ্ছু হলো না, যা সেটা রনক সাহেব হাসতেছে এবং তার উপরে একটা লম্বালম্বি এরকম ট্রান্স মিড ক্লাভিকুলার দুইটা ভার্টিক্যাল লাইন আছে। আর এই বরাবর ধরো যে ট্রান্স পাইলোরিক লাইন একটা আছে, আর এটা হচ্ছে ট্রান্স টিউবারকুলার লাইন আছে, ঠিক আছে, হরাইজন্টাল দুইটা লাইন। এখন ঠিক আছে, তোমাকে যেটা জানতে হবে স্টমাকটা থাকে কোন জায়গাতে বলো তো। হ্যাঁ, স্টোমাকটা থাকবে কোন জায়গাতে? এটা ধরে নাও, এটা এই পর্যন্ত তার চেস্ট ছিল, আর এই পর্যন্ত তার হচ্ছে পেট, সমস্তটা হচ্ছে তার পেট, ঠিক আছে। এই পেটের এই অংশটাকে আমরা বলছি এপিগ্যাস্ট্রিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম। এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম। আচ্ছা, এই পুরো জিনিসটা আমি একটু ভালো করে আঁকাই, ঠিক আছে। এই জিনিসটা তোমরা এভাবে করলে একটু পিকচারটা একটু ভালো করে আঁকাই। রনক, তোমাকে আবার আঁকাচ্ছি, হ্যাঁ। এটা রনক, এই বরাবর রৌনকের চেস্ট, আর তারপরে এখান থেকে শুরু হলো রৌনকের পেট, হ্যাঁ। আচ্ছা, এখন আগেকার মতোই উপর থেকে আমি দুইটা মিড ক্লাভিকুলার লাইন টানলাম, আবার উপর থেকে দুইটা মিড ক্লাভিকুলার লাইন গেল, আবার নিচ থেকে দুইটা হরাইজন্টাল লাইন গেল। এখন আমাকে বলো এই লাইনটার নাম কি? এনিওয়ান? এই লাইনটার নাম কি? এই যে এই লাইনটা, এই লাইনটার নাম কি? বলো না। মিড ক্লাভিকুলার লাইন, মামা জান্নাত, এক্সেলেন্ট, হ্যাঁ। মিড ক্লাভিকুলার লাইন, তাহলে আমি একটু লিখি। এটা হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন, হ্যাঁ, মিড ক্লাভিকুলার লাইন।
আমাকে বলো এই লাইনটার নাম কি? এই লাইনটার নাম কি? ট্রান্সপাইলোরিক লাইন, এক্সেলেন্ট, আবার মামাই লিখছে। ওকে, আর এই লাইনটার নাম কি এখন? এই লাইনের নাম কি? এটা ট্রান্স টিউবারকুলার লাইন, মামা এক্সেলেন্ট। আবার জিমো লিখছে ফ্রেঞ্চ টিউবারকুলার, না ভাই ফ্রেঞ্চ না ভাই, ট্রান্স, ট্রান্স টিউবারকুলার। হ্যাঁ, তুমি আমি মিলে একদিন যখন ফ্রান্সে যাব না, তখন এটার নাম রাখিয়ে দিব ফ্রেঞ্চ টিউবারকুলার, আপাতত ট্রান্সই থাক। হ্যাঁ, ট্রান্স টিউবারকুলার লাইন, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন যেটা দেখ, তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই লাইনের ঠিক এই বরাবর জায়গায়, হ্যাঁ, এই অংশটাকে বলা হয় এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। উপরে না, চেস্ট না কিন্তু, আবার আমি এখানে চেস্ট লিখে ফেলছি, চেস্ট না কিন্তু হবে, হ্যাঁ চেস্ট হবে না কিন্তু, খালি মিডটা। হ্যাঁ, এই অংশটাকে আমরা বলতেছি এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। কি বলতেছি? এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। ফাইন। আচ্ছা, এখন লেফট সাইডে ঠিক রিপ, এটা যদি আমি লেফট সাইড ধরি, দিস ইজ লেফট সাইড। আচ্ছা, কোনটা লেফট হবো? এটা লেফট ধরি, হ্যাঁ এটা লেফট ধরি, এটা লেফট ধরি, আর এটা রাইট ধরি। হ্যাঁ, আচ্ছা তাহলে লেফট সাইডে লেফট রিবের নিচে যে অংশটাকে, সেটাকে আমরা বলতেছি লেফট হাইপোকন্ড্রিয়াম। অ্যানাটমিতে কন্ড্রিয়াম, কন্ড্রিয়াম মানে কি? কার্টিলেজ। হাইপোকন্ড্রিয়াম, রিবের ওখানে সামনে কার্টিলেজ থাকে না? তোমরা যারা আমার অ্যানাটমির রিবের ক্লাস করছো তারা ভালোভাবে বোঝার কথা যে রিবের ক্লাসে তো আমি নিছিলাম, সেটা হচ্ছে যে আহ, আহ, রিবের ঠিক মাঝখানে কোস্টাল কার্টিলেজ থাকে। ওই কোস্টাল কার্টিলেজের নিচেটাকে কি বলা হয়? হাইপো। তাহলে কার নিচে? অফ হাইপো অফ কন্ড্রিয়াম, তার মানে হাইপোকন্ড্রিয়ামের নিচে। কোন সাইডে? লেফট সাইডে। তার মানে লেফট সাইডকে আমরা কি বলতে পারি? লেফট হাইপোকন্ড্রিয়াম রিজন। এটা লেফট হাইপোকন্ড্রিয়াম রিজন, এটা রাইট হাইপোকন্ড্রিয়াম রিজন। ঠিক আছে, দিস ইজ লেফট হাইপোকন্ড্রিয়াম এন্ড দিস ইজ রাইট হাইপোকন্ড্রিয়াম। ওকে, মাঝখানে কি থাকে? এই রণক মশাইয়ের একটা সুন্দর নাভি থাকে মাঝখানে, তাই না? নেভাল পয়েন্ট যেটাকে আমরা বলি, এই নেভাল পয়েন্ট কি অ্যানাটমিতে বলা হয় আম্বিলিকাস। ঠিক আছে, দিস এরিয়া ইজ কল্ড অ্যাজ আম্বিলিকাস। অর্থাৎ আম্বিলিকাস বরাবর একটা এরিয়া থাকে, যে এরিয়াটাকে আমরা বলছি আম্বিলিকাস। ঠিক আছে, আম্বিলিকাস বরাবর যেটা থাকে সেটা হচ্ছে আম্বিলিকাস, মানে নাভি বরাবর যেটা থাকে সেটা হচ্ছে আম্বিলিকাস। ঠিক আছে, আম্বিলিকাসের ডান সাইডে আর বাম সাইডে কোন দুইটা অর্গান থাকতে পারে? কেউ আমাকে একটু বলো তো, তোমার নাভির ডান সাইডে এবং বাম সাইডে পেছন বরাবর কোন অর্গান থাকতে পারে? বলো, তোমরা পড়ে আসছো, সবাই জানো। দুইটা জিনিস থাকে, দুইটা কি, সরি দুইটা অর্গান থাকে। হ্যাঁ, যে একটা অর্গান মারা গেলে বলে না যে আমি কিডনি বিক্রি করে আইফোন কিনবো, কিডনি বিক্রি করে তোমাকে এই জিনিস দিবো। আমি তো অ্যান্সার বলে দিলাম, কিডনি হবে। আচ্ছা, কি কুইজ থাকবে? আর অ্যান্সার তো বলে দিছি। ঠিক আছে, তার মানে লেফট সাইডে থাকে লেফট লয়েন, লয়েন মানে হচ্ছে কিডনি। ঠিক আছে, কিডনি এরিয়াকে আমরা লয়েন বুঝাই। আর রাইট সাইডেও রাইট লয়েন থাকতেছে। ঠিক আছে, রাইট সাইডেও রাইট লয়েন থাকতেছে। ওকে ফাইন। হ্যালো, তোমরা কি শুনতেছো আমাকে ভাই? আচ্ছা, এরপরে নিচেরটাকে আমরা বলতেছি হাইপোগ্যাস্ট্রিয়াম। ঠিক আছে, হাইপোগ্যাস্ট্রিয়াম, এই অংশটাকে আমরা বলতেছি হাইপোগ্যাস্ট্রিয়াম। এই অংশতে তোমার ব্লাডার থাকে, হ্যাঁ মানে মূত্রথলি যেটাকে আমরা বলি, এটা থাকে কি? হাইপোগ্যাস্ট্রিয়াম, হাইপোগ্যাস্ট্রিয়াম। ঠিক আছে, আচ্ছা আর এই সাইটে নিচে ঠিক বরাবর ধরে ধরে নাও, লাইক এই যে এটা এবং এই বরাবর, হ্যাঁ, এই লয়েনের ঠিক নিচে থাকে আইলিয়াক, একটা লেফট আইলিয়াক রিজন আর একটা হচ্ছে রাইট আইলিয়াক রিজন রিজন। ঠিক আছে, এটা হচ্ছে লেফট আইলিয়াক রিজন এবং এটা হচ্ছে রাইট আইলিয়াক রিজন। তোমরা বুঝছো? মানে পুরো পেটটাকে আমরা 9টা অঞ্চলে ভাগ করতে পারি। কিভাবে ভাগ করতে পারি? দুইটা ভার্টিক্যাল লাইন দিয়ে আমরা দুইটা ভার্টিক্যাল লাইন টাইনে আমরা ভাগ করি, আর দুইটা হরাইজন্টাল লাইনে আমরা ভাগ করি। ঠিক আছে, উপরের হরাইজন্টাল লাইনকে আমরা বলছি ট্রান্সপাইলোরিক লাইন। এটা টিপ অফ দ্য নাইন্থ কোস্টাল কার্টিলেজ কে ক্রস করবে, টিপ অফ দ্য নাইন্থ কোস্টাল কার্টিলেজ কে ক্রস করবে। ঠিক আছে,
আর নিচে ট্রান্স টিউবারকুলার লাইন, এটা তোমার হচ্ছে আইলিয়া ক্রেস্ট আছে, বুঝছো? হিপ বোন যখন পড়বা লাস্টের দিকে, এখন বুঝে লাভ নাই, হিপ বোন, এই হিপ বোনের আইলিয়া ক্রেস্ট বরাবর যেটা ক্রস করে সেটাকে আমরা বলছি ট্রান্স টিউবারকুলার লাইন। তাহলে দুইটা হরাইজন্টাল লাইন এবং দুইটা ভার্টিক্যাল লাইন, ঠিক আছে? এই দুইটা মানে এই কয়েকটা লাইন দিয়ে আমরা পুরো অ্যাবডোমেনকে কয় ভাগে ভাগ করলাম বলো তো? কে বলতে পারবা কয় ভাগে ভাগ করলাম, কয়টা ভাগ হয়েছে এখানে? কেউ আমাকে একটু লিখে জানাও, কয়টা ভাগ, কয় ভাগে ভাগ হয়েছে এখানে? হ্যালো, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? এখানে কয়টা ভাগে ভাগ হয়েছে? আমি তোমাদেরকে কোশ্চেন থ্রো করতেছি। এটা তো পারতে হবে ভাই, এটা না পারলে একদম ফেল। এটা একদম মানে পেইড কোশ্চেন। নাইন, আচ্ছা ফাইন ফাইন, অনেক অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড ভেরি গুড। 9 ভাগে, মানে পুরো অ্যাবডোমেনকে আমরা 9 ভাগে ভাগ করতেছি, ঠিক আছে? এই যে নিচের যে লাইনটা আমরা টানলাম না, নিচের যে ট্রান্সটিউবারকুলার লাইন যেটা আমরা বলতেছি, এইটা বেসিক্যালি তোমার টিউবারকালস অফ ব্রোথ আইলিয়া ক্রেস্ট বরাবর যাবে, ঠিক আছে? এটা লাম্বার 5 ভার্টিব্রা বরাবর যাবে, ঠিক আছে? যাক, এখন এই যে নয়, তোমার অ্যাবডোমেনের যতগুলা তুমি ভিসারা চিন্তা করো, স্টমাক বলো, লিভার বলো, কিডনি বলো, স্প্লিন বলো, প্যানক্রিয়াস বলো, ব্লাডার বলো, সবগুলাই এই 9টা এরিয়ার মধ্যেই থাকবে, 9টা এরিয়ার বাইরে কখনো যাবে না, বুঝছো? এখন তুমি আমাকে বলো, এই তোমার স্টমাক, এই স্টমাকটা কোন জায়গায় থাকে? এই 9টা এরিয়ার মধ্যে স্টমাকটা কোন জায়গায় থাকতে পারে? কেউ একজন আমাকে ব্রেন স্টর্মিং করে বলো তো। এই যে 9টা এরিয়া দেখতেছো, 9টা এরিয়ার মধ্যে কোন জায়গায় থাকতে পারে? এটা আমাদের রনক সাহেব, হ্যাঁ, মিস্টার রনক। হ্যাঁ, স্টমাকটা কোন জায়গায় থাকতে পারে? একটু চিন্তা করো। এটা তো হচ্ছে লয়েন, লয়েন, ঠিক আছে? লয়েনে তো কিডনি থাকবে, তাই না? তার মানে এটা থাকবে না এখানে, তার মানে এটা কেটে দিলাম, এটা বাদ, এটা ক্রস হয়ে যাবে, হ্যাঁ, এটা ক্রস, এটা ক্রস। হাইপোক্যাস্ট্রিয়ামে তো ব্লাডার থাকে, এটাও কেটে যাবে। আইলিয়াক, আইলিয়াক এখানে কোলন টোলন এসব থাকবে, ইন্টেস্টাইন এগুলো বাদ। আম্বিলিকাস বরাবর কি থাকতে পারে? উম থাকতে পারে নাকি, নট শিওর, কিন্তু ইপিগ্যাস্ট্রিক রিজন বরাবর দেখো এখানে থাকতে পারে। লেফট হাইপোকন্ড্রিয়াম এখানেও থাকতে পারে। রাইট হাইপোকন্ড্রিয়াম এখানে থাকবে না, কারণ এখানে তোমার লিভার অকুপাই করে থাকবে এই জায়গাটা, ঠিক আছে? তার মানে তোমার স্টোম্যাক মানুষ ভেদে, মানুষের সাইজ অনুযায়ী এই তিনটা জায়গাকে কেন্দ্র করে থাকতে পারে স্টোম্যাক, ঠিক আছে? এই তিনটা জায়গাকে কেন্দ্র করে স্টোম্যাক থাকতে পারে, এপিগ্যাস্ট্রিকে থাকতে পারে, লেফট হাইপোকন্ড্রিয়ামে থাকতে পারে, এবং আম্বিলিকাসেও যেতে পারে যদি কারো স্টোমাকের সাইজ অনেক বড় হয়। অনেক পেটুক মানুষ আছে না, ঠিক যেমন এখানে রৌনককে আমরা অনেক বড় পেটের অধিকারী হিসেবে আমরা আঁকাইলাম। সো যদি রৌনকের মতো পেট থাকে, তাহলে স্টোমাকের ধারণ ক্ষমতা অনেক বেশি, কারণ সে অনেক বেশি খায়, ঠিক আছে? দ্যাটস দ্য রিজন হয় এখানে তার স্টোমাক আম্বিলিকাস পর্যন্ত এক্সটেন্ড করে যেতে পারে। এই কথাটাই দেখো দত্ততে লিখছে, বুঝে বুঝে পড়লে এগুলা কিছু লাগবে। দেখো, একটা চেপি গ্যাস্ট্রিকে থাকতে পারে, লেফট হাইপোকন্ড্রিয়াকে যেতে পারে, আম্বিলিক্যাল রিজিয়নস পর্যন্ত যেতে পারে। এখন এই জিনিসটা অনেক সময় টিচাররা একসেপ্ট করতে চায় না, যে আম্বিলিকাস পর্যন্ত কেমনে তোমার স্টোমাক যাইতে পারে? ভাই, যেতে পারে, তোমার স্টোমাকের সাইজ বড়। তুমি ভাই ওই যে বিগ শো এর মতো তোমার স্টোমাক, ডাব্লিউ এর ফাইটার বিগ শো এর মতো তোমার স্টোমাক, তাহলে তো আম্বিলিকাস পর্যন্ত যেতেই পারে। ইটস নর্মাল, ইটস নট সামথিং ভেরি পিকিউলিয়ার, ঠিক আছে? তো স্টোমাকের লোকেশন এই তিনটা, ঠিক আছে? এই জায়গাতে থাকতে পারে। এখন স্টমাকের সাইজ আছে এখানে, এই জিনিসটা আমি কেন বললাম, কারণ এটা ধরে, এটা ভাইভাতে ধরবে। এই জিনিসটা ভাইভাতে একটা পেড কোশ্চেন কোথায় থাকবে, এবং যেই যেহেতু সেই এপিগ্যাস্ট্রিক এবং লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন বরাবর থাকে, তো তোমাকেও যখন ভিসাটা তুমি দেখাবা, তখন এই তোমার তোমার বডির এপিগ্যাস্ট্রিক, তোমার বডির হাইপোকন্ড্রিয়াক রিজন বরাবর স্টোমাকটাকে ধরতে হবে। হ্যাঁ, মানে প্র্যাকটিক্যালি যখন ভাইভাতে ফেস করবা, তখন এই বরাবর তোমাকে স্টোমাকটা রাখতে হবে। এনিওয়ে, স্টোমাকের সাইজ দেওয়া আছে, এটা তোমার রিডিং করলে বুঝে যেতে পারবা। নিউ বর্নের 30 থেকে 50 ml, অ্যাডাল্টে 1000 থেকে 1500 ml, মানে একটা স্টোমাকে কতটুকু পার্টিকেলস ধরতে পারে সেটা এখানে লেখা হয়েছে, হ্যাঁ। এখন স্টোমাকটাকে আমরা ভাগ করব, হ্যাঁ, দেখো এটা হচ্ছে আমার স্টোমাক, আই হোপ ইট ইজ ভিজিবল। হ্যাঁ, এই স্টোমাকটাকে, এটা হচ্ছে সম্পূর্ণ স্টোমাক, হ্যাঁ। এই স্টোমাকের দেখো এই বরাবর যেটা থাকে, এটা তো ইসোফেগাস শেষ হওয়ার পরে তো স্টোমাক শুরু হয়। এই অংশটাকে আমরা বলছি লেজার কার্ভেচার, এই অংশটাকে আমরা বলছি গ্রেটার কার্ভেচার, ঠিক আছে?
আচ্ছা, এই অংশটাকে বলছি লেজার কার্ভেচার, এটাকে আমরা বলছি গ্রেটার কার্ভেচার। হ্যাঁ, এটার সারফেস থাকে সামনের দিকে যেটা থাকছে সেটা হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস। হ্যাঁ, আর যেটা পেছন দিকে থাকতেছে সেটাকে আমরা বলছি পস্টেরিয়র সারফেস। হ্যাঁ, আর এই স্টমাকের এই অংশটাকে আমরা বলছি কার্ডিয়াক অরিফিস। ঠিক আছে, যদি বা এটা অ্যানাটমিক্যাল কোনো অরিফিস না, এটা ফিজিওলজিক্যাল অরিফিস। এই অ্যানাটমিক্যাল অরিফিস থেকে একটা যদি আমরা হরাইজন্টাল লাইন টানি, তাহলে এই হরাইজন্টাল লাইনের উপরের যে অংশটা আমরা দেখছি, এই যে এই অংশটা যেটা দেখছি, এই অংশটাকে আমরা বলছি, এই অংশটাকে আমরা বলছি ফান্ডাস। কি বলি থাকি? ফান্ডাস। ঠিক আছে, হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, এম আই অডিবল? আচ্ছা, ওকে। তাহলে এই অংশটাকে আমরা বলছি ফান্ডাস। হ্যাঁ, ফান্ডাসটা বেশি জানতে হবে, কারণ কি এই ফান্ডাসে গ্যাস থাকে। হ্যাঁ, প্রায় 50 ml এর মতো গ্যাস থাকে। এটা পেইড কোশ্চেন, মনে রাখো। ফান্ডিক গ্যাস বলা হয় 50 ml, যেটা এক্সেল তেও তোমরা দেখতে পারো। হ্যাঁ, এক্সেল তে এই জায়গাতে সাদা সাদা কিছু দেখা যায়, মানে গ্যাস তো মানে গ্যাস মানে কি বাতাস, বাতাস মানে ট্রান্সলুসেন্ট মানে ব্ল্যাক থাকবে। ঠিক আছে, এক্সেল তে কিছু ব্ল্যাক স্পট দেখা যায়, এটাকে আমরা বলছি ফান্ডিক গ্যাস। কত অ্যামাউন্ট? 500 ml, 50 ml। ঠিক আছে, ধরবে। ফান্ডাসের নিচে থেকে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটাকে আমরা বলছি কি জানো? এটাকে আমরা বলছি বডি অফ দ্য স্টমাক। ঠিক আছে, আর তারপরে এই জায়গা থেকে একটা লাইন যদি টানি, ওই লাইনের নিচেরটাকে, যেটাকে যে অংশটা থাকে সেটাকে আমরা বলছি পাইলোরাস। পাইলোরাস অফ দ্য স্টমাক। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? একটা ফান্ডাস দেখলাম, একটা বডি দেখলাম, একটা পাইলোরাস দেখলাম। ঠিক আছে, এখন এই পাইলোরাসটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এই পাইলোরাসে এখানে একটা থাকে ইনসুসুরা অ্যাঙ্গুলারিস বলে একটা টার্ম আছে। হ্যাঁ, ওখান থেকে একটা যদি লাইন টানো, তাহলে এখানে এই পাইলোরাসটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, শুরুটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, আর লাস্টেটা হচ্ছে পাইলোরিক ক্যানাল। ঠিক আছে, তাহলে পাইলোরাসের আবার দুইটা পার্ট, একটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, এটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম। দিস ওয়ান ইজ পাইলোরিক, আচ্ছা দেখো, দিস ওয়ান ইজ পাইলোরিক অ্যান্ট্রাম এন্ড দিস ওয়ান ইজ পাইলোরিক ক্যানাল। ঠিক আছে, এখন এই জিনিসগুলা খুবই অ্যানাটমিক্যাল, মানে তোমাকে দেখে দেখে বুঝতে হবে, মানে ভিসারা দেখে দেখে তোমাকে ফিল করে বুঝতে হবে। তুমি আজকে ক্লাস শেষ করে তুমি ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে যে কোনো একটা ভিডিও দেখবা ভিসারার। নর্মালি আমি কয়েকটা জিনিস সাজেস্ট করি। তোমার নূরজাহানের একটা চ্যানেল আছে, ওইটা দেখতে পারো। আমার পার্সোনাল চ্যানেল আছে জয় মেড একাডেমি, হ্যাঁ, ওখানে ওটা দেখতে পারো। অথবা তোমরা ইউটিউবে যে কোনো ভিসারা দেখে সার্চ করতে পারো। হ্যাঁ, ডক্টর ভিরেন কায়রা, ডক্টর ভিরেন কায়রা, উনারও তোমরা ভিডিও দেখতে পারো। হ্যাঁ, তাহলে তোমরা আহ, মোটামুটি ভিসারাটা হাতে টাচ না করেও থিওরিটিক্যালি বুঝতে পারবা। তাহলে কি কি আছে? একটা বডি, সরি, এটা হচ্ছে ফান্ডাস, বডি, আর নার্স হচ্ছে পাইলোরাস। পাইলোরাসকে দুই ভাগে ভাগ করতেছি একটা লাইন দিয়ে, এবং সেই লাইনটা হচ্ছে অবলিক লাইন, এবং একটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, এবং একটা হচ্ছে পাইলোরিক ক্যানাল। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন পাইলোরিক অ্যান্ট্রাম আর পাইলোরিক ক্যানালে আমার প্যাঁচ লাগাই যেত। ঠিক আছে, তো দেখো মনে রাখো, পাইলোরিক অ্যান্ট্রামে এ আছে আর পাইলোরিক ক্যানালে সি আছে। ঠিক আছে, তার মানে কোনটা আগে আসবে? অ্যালফাবেটিক্যালি এ আগে আসে। দ্যাটস দ্য রিজন হয় আগের অংশটা পাইলোরিক অ্যান্ট্রাম, পরের অংশটা পাইলোরিক ক্যানাল। ঠিক আছে, এখানে দেখো ফান্ডাসে প্রায় তিন ফিল্ড উইথ এয়ার থাকে, 50 ml পর্যন্ত থাকে, এটা আমরা আগে বলছি। এখন স্টোমাককে অ্যানাটমিক্যালি তিনটা শেপে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে নর্মাল জে শেপ স্টোমাক, হাইপারস্টেনিক স্টোমাক, আর একটা হচ্ছে হাইপোস্থেনিক স্টোমাক। দেখো, তোমাদের জন্য এই ছবিটা আমি নিয়ে আসছি। এই দেখো, এটাতে দেখো, এইটা দেখলে বুঝবা। দেখো, আহ এই ছবিটা দেখো। হ্যাঁ, এই ছবিতে দেখো, এটা হচ্ছে হাইপারস্থেনিক স্টোমাক। এখানে দেখো, স্টোমাকে নর্মাল স্টোমাকটা যদি তুমি জে শেপ চিন্তা করো, হ্যাঁ, নর্মাল স্টোমাকে এটা হচ্ছে নর্মাল স্টোমাক, এটা যদি জে শেপে ভেবে চিন্তা করো, হ্যাঁ, জে, হ্যাঁ, দিস ইজ জে। তাইলে দেখো হাইপারস্থানিকে যেটা একটু বেশি অবলিক হয়ে আছে, হ্যাঁ, আর হাইপোস্থানিকে যেটা একটু বেশি ভার্টিক্যালি হয়ে আছে, এরকম। তাহলে দেখো, আমি আরেকবার তোমাকে বুঝাই। নর্মালি দেখো, এটাকে স্টোমাকটাকে জে কল্পনা করো, এটা জে শেপ স্টোমাক। ঠিক আছে, এটা জে, ইংরেজি জে অক্ষর। ঠিক আছে, এই হাইপারস্থেনিকে, হাইপারস্থেনিকে যেটা একটু বেশি হয়ে আছে, মানে অবলিক হয়ে আছে, আর হাইপোস্থানিকে যেটা একটু বেশি ভার্টিক্যালি হয়ে আছে। হ্যাঁ, তো এটাই বলছে আর কি, এটাই বলছে যে হাইপার আর হাইপো এবং নর্মাল স্থেনিক। নর্মালটাকে বলা হয় স্থেনিক, এটা হচ্ছে জে এর মতো। হাইপারে হচ্ছে যেটা একটু বেশি অবলিক থাকে, আর হাইপোতে কি থাকে? হাইপোতে যেটা একটু বেশি ভার্টিক্যালি থাকে। তো দেখো, যেটা এখানে তোমাকে কোশ্চিন করবে, হাইপার যাদের, তাদের ডুওডেনাল আলসার বেশি হয়, আর হাইপো যাদের, তাদের গ্যাস্ট্রিক আলসার বেশি হয়। ঠিক আছে, হাইপো যাদের, তাদের গ্যাস্ট্রিক আলসার বেশি হয়, আর হাইপার যাদের, তাদের আহ বেসিক্যালি ডিউডোনাল আলসার বেশি হয়ে থাকে। ঠিক আছে,
সো এই জিনিসটা তোমাকে জানতে হবে। এটার ব্যাখ্যাতে আমি গেলাম না, এটার ব্যাখ্যাও দিতে পারবো এখানে। আহ মানে পাইলোরাসের উপর অনেক জিনিস ডিপেন্ড করে থাকে। আবার খাবারটা কতক্ষণ ধরে গ্যাস্ট্রিক মানে স্টোমাকে থাকতেছে সেটার উপর বেসিস করেও বেসিক্যালি ডিটারমাইন্ড হয় যে আসলে আলসার ডেভেলপ করতেছে ডুওডেনামে নাকি আলসার ডেভেলপ করতেছে স্টমাকে। ঠিক আছে। কার্ডিয়াক অরিফিস আমরা তোমাকে বলছি, দেখো স্টমাকের বেসিক্যালি দুইটা থাকে, স্টমাকের দুইটা অরিফিস থাকে, হ্যাঁ মানে দুইটা ওপেনিং থাকে। উপর থেকে খাবার ইসোফেগাস থেকে স্টমাকে আসার জন্য একটা অরিফিস থাকবে, যেটাকে আমরা বলছি কার্ডিয়াক অরিফিস। এটা এই বরাবর উপরে ইসোফেগাস আছে, ইসোফেগাস থেকে খাবারটা আস্তেছে 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 করে স্টমাকে যখন পড়বে তখন এখানে কার্ডিয়াক অরিফিস থাকে, মানে কার্ডিয়াক এন্ড থাকে। ঠিক আছে। এবার এটাকে হার্টের সাথে কম্পেয়ার করো না বাবা, হার্ট আলাদা, কার্ডিয়াক শব্দটা থাকা মানে যে এটা হার্ট রিলেটেড তা না। ইট ইজ আ মিসনোমার, তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে। তাহলে যেটা মনে রাখবে সেটা হচ্ছে উপরে থাকে কার্ডিয়াক অরিফিস, নিচে থাকে, এটা হচ্ছে কার্ডিয়াক অরিফিস উপরেরটা, এটা হচ্ছে কার্ডিয়াক অরিফিস, নিচে থাকে পাইলোরিক অরিফিস। এই বরাবর এই পাইলোরিক অরিফিস দিয়ে খাবারটা স্টমাক থেকে ডিউডেনামে আসে। ঠিক আছে। তো মনে রাখতে হবে এই কার্ডিয়াক অরিফিসটা অ্যানাটমিক্যাল কোনো অরিফিস না, এটা অ্যানাটমিক্যাল কোনো স্ফিংটার না, এটা ফিজিওলজিক্যাল স্ফিংটার। কিন্তু পাইলোরিক স্ফিংটারটা তোমার অ্যানাটমিক্যাল স্ফিংটার অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিওলজিক্যাল স্ফিংটার। ঠিক আছে। তার মানে cardiac orifice it functions as if it is a sphincter, but actually it is not a sphincter. কিন্তু pyloric sphincter it is both anatomically এটা sphincter আবার at the same time functionally এটা একটা sphincter। বুঝছো? যেমন বেসিক্যালি যেমন আমি বেসিক্যালি মানে কোনো নিয়োগপ্রাপ্ত শিক্ষক না, কিন্তু আজকে আমি তোমার ক্লাস নিচ্ছি, তার মানে আমি ফাংশনিং অ্যাজ ইফ আই এম টিচার। আমি কিন্তু বেসিক্যালি ওয়ান টাইপ অফ মেডিকেল স্টুডেন্ট, তাই না? কিন্তু আমি আজকে তোমাদের ক্লাস যখন নিচ্ছি তখন আই এম অ্যাক্টিং লাইক অ্যাজ এ টিচার। হ্যাঁ। সো এখানে কার্ডিয়াক অরিফিসটাও কিন্তু সেম, যে এ কিন্তু অ্যাকচুয়ালি স্ফিংটার না, কিন্তু ইট ফাংশনস অ্যাজ ইফ ইট ইজ এ স্ফিংটার লাইক মি, লাইক আই এম অ্যাক্টিং লাইক অ্যাজ এ টিচার বাট আই এম নট আ টিচার অ্যাট অল। ঠিক আছে। কিন্তু পাইলোরিক স্ফিংটারটা এ হচ্ছে তোমার টিচারও, আবার অ্যাট দ্য সেম টাইম সে তোমার মানে আমি টু সে অ্যানাটমিক্যাল স্ফিংটার আবার সে ফিজিওলজিক্যাল স্ফিংটার, মানে সে তোমার অ্যাকচুয়াল টিচার। হ্যাঁ, অ্যাকচুয়াল টিচার, কলেজেরও টিচার আবার তোমার টিউশনেরও টিচার। ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু প্রফে ধরে যে কোনটা অ্যানাটমিক্যাল স্ফিংটার আর কোনটা ফিজিওলজিক্যাল স্ফিংটার। বুঝছো? এখন তোমরা অলরেডি প্রেজেন্টিং পার্টস সম্পর্কে জেনে গেছো। বাবা তোমাদের মধ্যে যে কোনো একজন আমাকে একটু বলো যে তোমরা স্টোমাকের প্রেজেন্টিং পার্টস কি কি, অ্যাজ অফ নাও কি কি তোমরা প্রেজেন্টিং পার্টস ফাইন্ড আউট করলা। আমাকে একজন কেউ আনমিউট করে বলো যে তোমরা কি কি প্রেজেন্টিং পার্টস খুঁজে পাইছো, অ্যাজ অফ নাও কি কি খুঁজে পেয়েছো। হ্যালো, যে কোনো একজন আমাকে বলো। আচ্ছা, মুশফিকা লেখছে ভাইয়া লেখাটা অনেক ছোট দেখায়, স্লাইডটা কি একটু জুম করা যাবে? হ্যাঁ, আমি তো জুম করে দেখাচ্ছিলাম, আমি জুম করে দেখাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, তুমি বুঝতে পারো না নাকি সেটা বলো। হ্যালো, 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 ক্লাস শোনা কি যাচ্ছে আমাকে? শেষ? শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, তোমাকে শোনা যাচ্ছে। ক্লাস কি না শেষ? না, ক্লাস শেষ হয় না, ক্লাস শেষ হয় না, আমি একটা ওপেন কোশ্চেন থ্রো করছি। হ্যাঁ, শোনা যাচ্ছে তো না? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওটা আর কি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তোমরা রিপ্লাই করো। কি কি পার্টস তোমরা চিনলা স্টমাকের অ্যাজ অফ নাও? লিখতেও পারো অথবা আমাকে মুখে বলতেও পারো, আনমিউট করে বলে ফেলো কেউ একজন। আই ওয়ান্ট দিস সেশন টু বি ইন্টারঅ্যাক্টিভ, ওকে? আচ্ছা, মিস্টার রনক সাহেব আসছেন, যার পেটের উপর আমরা ছুরি চালালাম এতক্ষণ ধরে। দেখি উনি কি অ্যান্সার দিচ্ছেন। ফান্ডাস বডি রাইট লেফট কার্ভেচার, ওকে কার্ভেচার, কার্ভেচার বলতে হবে কিন্তু কার্ভ আবার বললো না, হ্যাঁ। পাইলোরিক এন্ড কার্ডিয়াক অরিফিস, ওকে ফাইন। Two orifices, cardiac orifice, pyloric orifice, two curvatures, laser curvature, greater curvature, body of the stomach, fundus, ওকে মাওয়া লিখছে, ফাইন। ওকে। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম যে ওকে গচা লিখছে, ওকে ফাইন, গচা 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 গচা, ওকে এত গচা কেন ভাই? এই গচা তো 2 মিনিট পর খোঁচা হয়ে যাবে। আচ্ছা, হোয়াট এভার। ডু ডু উই মিট ফর কোটা। আচ্ছা, এইগুলো কে লিখতেছে?
মিট ফর ফটন, এগুলো কি তোমরা লিখতেছো নাকি জুম থেকে আমাকে দেখাইতেছে, কোনটা রে ভাই? আজীব তো। লেট মি জাস্ট হ্যাভ এ লুক এট ইট। হ্যাঁ তোমরা ঠিকই লিখছো, ওকে ফাইন ফাইন। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি স্টমাকের প্রেজেন্টিং পার্ট শেষ। এরপরে রিলেশনস, বাবা এই রিলেশন গুলা পড়ে আপাতত মাথা খারাপ করো না, আপাতত এগুলো পড়ার দরকার নেই। এখন কথা হচ্ছে যে তুমি এই পাইলোরিক অরিফিসটা চিনবে কিভাবে, ঠিক আছে? এই পাইলোরিক অরিফিসটাকে চেনার জন্য এখানে একটা দেখো, এক তো হচ্ছে পাইলোরিক অরিফিসটা অনেক মোটা থাকবে, হ্যাঁ, পুরো স্টোমাকটাকে টাচ করবা এবং তারপরে পাইলোরাস অফ দ্য স্টোমাকে টাচ করবা, দেখবা যে পাইলোরাস অফ দ্য স্টোমাক অনেক ঠিক লাগতেছে, হ্যাঁ, এটা দেখে আইডেন্টিফাই করবা যে এটা লোয়ার এন্ড অফ দ্য স্টোমাক আর কার্ডিয়াক এন্ড হচ্ছে আপার এন্ড অফ দ্য স্টোমাক। এবং এখানে একটা ভেইন থাকে যেটা হচ্ছে প্রি পাইলোরিক ভেইন অফ মায়ো, হ্যাঁ, এটা 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 বোঝা যায়। ইট ইজ আইডেন্টিফাইড ইন দ্য লিভিং বাই প্রি পাইলোরিক ভেন অফ দ্য মায়ো। মনে রাখবা লিভিং বডিতে দুইটা ভেইন দেখে আমরা জিনিসটাকে মানে দুইটা জিনিস আইডেন্টিফাই করি। একটা হচ্ছে প্রি পাইলোরিক ভেন অফ দ্য মায়ো, যেটা স্টোমাকের ক্ষেত্রে থাকে, আর একটা হিপ বোনে থাকে, হ্যাঁ, ওইটা আমার এই সময় খেয়াল নাই, সম্ভবত অরবিটাল ফোরামেন দিয়ে কিছু একটা যায়, আমার খেয়াল নাই। তবে ওটা যখন পড়াবো তোমাদেরকে তখন ওই জিনিসটা আবার আমি রিকল করে তারপর তোমাদেরকে ভমিট করে দিব, ঠিক আছে? সো মনে রাখবা যে প্রি পাইলট লিভিং বডিতে দুইটা ভেইন থাকে, যেই দুইটা ভেইন তোমার এক্সাম পারপাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রি পাইলোরিক ভেন অফ দ্য মায়ো, যেটা তোমার পাইলোরাস অফ দ্য স্টমাক এ থাকে, আরেকটা অবট্রুয়েটর ফোরামেন একটা কিছু থাকে, যাক মনে পড়লে আমি তোমাদেরকে বলে দিব। এখন এই যে পাইলোরাস এটা কত দূর, এটা কোথায় থাকে, ঠিক আছে? কার্ডিয়াক অরিফিসটা কোথায় থাকে আর পাইলোরাসটা কোথায় থাকে, এই জিনিসটা ডিমার্কেশনটা তোমাদেরকে জানতে হবে, জাস্ট টু এক্সপ্রেস দ্য অ্যানাটমিক্যাল পয়েন্টস, ঠিক আছে? যখন তুমি অ্যানাটমিক্যাল পয়েন্টস বলবা তখন তোমাকে এটা বলতে হবে, ঠিক আছে? দেখো কার্ডিয়াক অরিফিসে, দেখো মুশফিকা তুমি জুম করতে বলছিলে, আমি জুম করলাম তোমার জন্য, হ্যাঁ। দেখো কার্ডিয়াক অরিফিসটা 2.5 সেন্টিমিটার টু দ্য লেফট অফ দ্য মিডিয়ান প্লেন থাকে, ঠিক আছে? মানে এটা যদি তোমার মিডিয়ান প্লেন হয়, এই মিডিয়ান প্লেনের 2.5 সেন্টিমিটার দূরে সে এখানে স্টমাকটা থাকবে, কার্ডিয়াকেটটা, ঠিক আছে? এরকম করে সে কার্ডিয়াকেটটা থাকবে, মানে এখানে 2.5 সেন্টিমিটার দূরে থাকবে, ঠিক আছে? তাহলে কার্ডিয়াকেটটা কি 2.5 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিডিয়ান প্লেন অন দ্য লেফট সাইড থাকবে, ঠিক আছে? আর হচ্ছে বিহাইন্ড দ্য সেভেন্থ কোস্টাল কার্টিলেজ অপোজিট দ্য থোরাসিক 11 ভার্টিব্রা। এটা একটু মনে রাখলে রাখো, না রাখলে না রাখো। এটা আমি 2023 সালে যখন জেনেসিস ক্লাস নিচ্ছিলাম তখন আমি এই জিনিসটা ভালো করে বুঝাইছিলাম, কিন্তু আমাকে একটা স্টুডেন্ট বলছিল ভাই এত কিছু মনে রাখা পসিবল না। তো ঠিক আছে, যেহেতু মনে রাখা পসিবল না, আমার বলাটাও বৃথা, ঠিক আছে? ওকে ফাইন। তারপরে দেখো, তারপরে এই যে পাইলোরাসেটটা জানতে হবে, 1.25 সেন্টিমিটার টু দ্য রাইট অফ দ্য মিডিয়া, টু দ্য রাইট অফ দ্য মিড লাইন। এই দুটো ইনফরমেশন জানতে হবে, বাকি যতগুলো ইনফরমেশন আছে সব বাদ। একটা হচ্ছে কার্ডিয়াক অরিফিস 2.5 সেন্টিমিটার অন দ্য লেফট সাইড ফ্রম দ্য মিডিয়ান প্লেন, আর আরেকটা হচ্ছে পাইলোরিক স্পিনটার 1.25 সেন্টিমিটার অন দ্য রাইট অফ দ্য মিডিয়ান প্লেন। এই দুটো মনে রাখতে হবে, ঠিক আছে? ডিমার্কেশন লাইন। তাহলে চিন্তা করো তুমি যদি স্টমাকটাকে প্লেস করাও, তাহলে তোমাকে ধরতে হবে কার্ডিয়াক এন্ডটাকে লেফট সাইডে ধরতে হবে, আর পাইলোরাস যেটা আছে সেটাকে তোমাকে রাইট সাইডে ধরতে হবে, ঠিক আছে? তাহলে তুমি স্টমাকটাকে ধরতে পারবে ভালো করে। আচ্ছা, তাহলে মানে আমার হাতটা খেয়াল করো, মাই লেফট হ্যান্ড। মনে করো যে আমার এই লেফট হ্যান্ডটা হচ্ছে স্টমাক, তাহলে আমি যদি ধরি স্টমাকটাকে, তাহলে কেমনে ধরবো? আমার নাক বরাবর যে লাইনটা যাচ্ছে এটা হচ্ছে মিড লাইন, ঠিক আছে? তাহলে আমি স্টমাকটাকে ধরার সময় আমি এইভাবে ধরবো, ঠিক আছে? আমি এইভাবে ধরবো, ঠিক আছে? এই উপরটা হচ্ছে কার্ডিয়াক এন্ড, যেটা হচ্ছে লেফট সাইড থাকতেছে ফ্রম দ্য মিডিয়ান লাইন, সেটা হচ্ছে অলমোস্ট 2.5 সেন্টিমিটার অন দ্য রাইট সাইড ফ্রম দ্য মিডিয়ান প্লেন। আর এই যে 1.25 সাইড লোয়ার এন্ডটা কি? পাইলোরাস। পাইলোরাস কোথায় থাকে? ক্লাস আচ্ছা শোনো, চালানো। আমার এই হাতটা ধরো যে তোমার স্টমাক, হ্যাঁ। এই হাতটার এই এন্ডটা হচ্ছে, পামার এন্ডটা হচ্ছে লাইক কার্ডিয়াক এন্ড বা কার্ডিয়াক অরিফিস, আর লোয়ার এন্ড যেখানে ডিজিট আছে এই বরাবর হচ্ছে ই এন্ড মানে পাইলোরিক এন্ড, ঠিক আছে? তাহলে দেখো আমাদের সূত্র অনুযায়ী আমরা কি বলতেছিলাম, তাহলে দেখো এটা হচ্ছে আমার মিড লাইন ধরতে হবে। তাহলে এটা যদি কার্ডিয়াক এন্ড হয় তাহলে ইট হ্যাজ টু বি প্লেসড 2.5 সেন্টিমিটার অন দ্য লেফট সাইড ফ্রম দ্য মিডিয়ান প্লেন, whereas the pyloric plane it should be placed 1.25 সেন্টিমিটার রাইট সাইড অন দ্য রাইট সাইড ফ্রম দ্য মিডিয়ান প্লেন, ঠিক আছে? তো এভাবে তোমাকে ধরে দেখাইতে হবে কিন্তু, বুঝছো? আচ্ছা, এরপরে আমরা যখন দেখবো ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখলাম মোটামুটি স্টোমাকের আমাদের ইন্ট্রোডাকশনটা শেষ। এরপরে আমরা দেখবো তার আর্টারি সাপ্লাই, যে কোনো ভিসারা পড়ার একটা মূল মন্ত্র হচ্ছে তার আর্টারি সাপ্লাই পড়বা, নার্ভ সাপ্লাই পড়বা, ভেনাস ড্রেনেজ পড়বা, লিম্ফেটিক ড্রেনেজ পড়বা এবং তার ডেভেলপমেন্ট পড়বা। এই পাঁচটা জিনিস যদি তোমরা পড়ে ফেলো, তাহলে ওই ভিসারা সম্পর্কে একটা মোটামুটি গ্রস একটা আইডিয়া তোমরা ডেভেলপ করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এই স্টোমাকের
আমরা ডিরেক্টলি আর্টারি সাপ্লাই চলে যাই, কিন্তু দাঁড়াও, আর্টারি সাপ্লাইতে আসার আগে আম, এই যে দেখো, প্রথমে এই যে লেজার কার্ভেচারে কয়টা জিনিস তোমাদেরকে জানতে হবে। দেখো লেজার কার্ভেচারের অ্যাটাচমেন্টটা কি, তোমরা জাস্ট বলবা যে লেজার কার্ভেচার এখানে আচ্ছা, এটা পড়ানোর আগে আমরা তোমাদেরকে আর্টারি সাপ্লাই একটু পড়াই ফেলি, ঠিক আছে? তাহলে দেখো, স্টোমাক হচ্ছে একটা ফোর গার্ডের পার্ট, ঠিক আছে? স্টোমাকে যেহেতু একটা ফোর গার্ডের পার্ট, তাহলে ফোর গার্ডের আর্টারি সাপ্লাই হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, এটা মনে রাখবা। ফোর গার্ডের আর্টারি সাপ্লাই কি? সিলিয়াক ট্রাঙ্ক। জগতে যখনই তোমাকে বলবে ফোর গার্ডের আর্টারি সাপ্লাই কি, তুমি বলবে সিলিয়াক ট্রাঙ্ক, শেষ। এখন সিলিয়াক ট্রাঙ্ক হচ্ছে এটা, ঠিক আছে? সিলিয়াক ট্রাঙ্ক হচ্ছে একটা অ্যাবডোমিনাল ওটার একটা ব্রাঞ্চ, ডাইরেক্ট ব্রাঞ্চ, ঠিক আছে? এই দেখো, স্টোমাকের লেজার কার্ভেচার থেকে সিলিয়াক ট্রাঙ্ক থেকে উপরে, মানে লেজার কার্ভেচারে আপার পার্টটা সাপ্লাই করতেছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে দেখো লেফট গ্যাস্ট্রিক আর্টারিটা দেখো, যদি পিকচার খেয়াল করো, লেফট গ্যাস্ট্রিক আর্টারি ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য সিলিয়াক ট্রাঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে আর্টারি সাপ্লাই কার? আপার পার্ট অফ দ্য লেজার কার্ভেচার। আবার দেখো, এই সিলিয়াক ট্রাঙ্ক থেকে একটা আর্টারি আসতেছে, এই যে আর্টারি, এটার নাম হচ্ছে হেপাটিক আর্টারি, হ্যাঁ? হেপাটিক আর্টারি থেকে আবার আরেকটা আর্টারি বেরোচ্ছে, যেটা হচ্ছে এই যে এই আর্টারিটা, এই আর্টারির নাম হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে দেখো, রাইট গ্যাস্ট্রিক আর্টারি কি করতেছে? লেজার কার্ভেচারের লোয়ার পার্টকে আর্টারি সাপ্লাই করতেছে। তাহলে সিলিয়াক ট্রাঙ্ক হচ্ছে, এখান থেকে আর্টারি বের হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, লেফট গ্যাস্ট্রিক আর্টারি এটা কাকে আর্টারি সাপ্লাই করতেছে? লেজার কার্ভেচার অফ দা স্টোমাকের মেজরিটি পোর্শন অফ দ্য লেজার কার্ভেচারকে সে কভার করতেছে। যেই লোয়ার পার্টটা সে আনকভার করতেছে বা কভার করতে পারতেছে না, সেই লোয়ার পার্টটাকে কভার করতেছে এই রাইট গ্যাস্ট্রিক আর্টারি, যেটা হেপাটিক আর্টারি ব্রাঞ্চ, এবং হেপাটিক আর্টারি আবার এই সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ, এবং সিলিয়াক ট্রাঙ্ক আবার অ্যাবডোমিনাল ওয়াটার ব্রাঞ্চ, ঠিক আছে? তাহলে আমাদের লেজার কার্ভেচার শেষ। তাহলে গ্রেটার কার্ভেচারে আসি। গ্রেটার কার্ভেচারে দেখো, এই যে গ্রেটার কার্ভেচার, পুরো গ্রেটার কার্ভেচারকে জুড়ে সাপ্লাই করতেছে বেসিক্যালি কে? এই যে দেখো, লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক ভেসেলস বা লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি, এ সাপ্লাই করতেছে মোটামুটি পুরো গ্রেটার কার্ভেচারটাকে। আর লাস্টের দিকে যেটা বাকি থাকতেছে সেটা হচ্ছে রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি, এ সাপ্লাই করতেছে। এখন দেখো, রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি কাকে কাকে এ আবার কার ব্রাঞ্চ? এ উঠে আসতেছে এখান থেকে, এখান থেকে, এখান থেকে গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি। গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি কার ব্রাঞ্চ? হেপাটিক আর্টারি ব্রাঞ্চ। হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ? সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ, ঠিক আছে? তার মানে দেখো, রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি সে সাপ্লাই করতেছে লোয়ার পার্ট অফ দ্য গ্রেটার কার্ভেচারকে, এবং সে ব্রাঞ্চ হচ্ছে গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি ব্রাঞ্চ, এবং এই গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি ব্রাঞ্চটা হচ্ছে আবার হেপাটিক আর্টারি ব্রাঞ্চ। এই হেপাটিক আর্টারি ব্রাঞ্চটা হচ্ছে আবার সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ, বুঝছো? তাহলে লেফট কার্ভেচার মানে লেজার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার যখন শেষ করে ফেললাম, তখন স্টমাকের পস্টেরিয়র সারফেসকেও তো কিছুটা ব্লাড সাপ্লাই দিতে হবে, তাই না? সেই পস্টেরিয়র সারফেস অফ দ্য স্টমাককে ব্লাড সাপ্লাই দিচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। এই শর্ট গ্যাস্ট্রিক আর্টারি কার ব্রাঞ্চ? এই যে স্প্লিনিক আর্টারি, ঠিক আছে? এই যে স্প্লিনিক আর্টারি কিছু ব্রাঞ্চ হয়ে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি হচ্ছে। তার মানে এটা একটা রিটেনের পেইড কোশ্চেন। এখন তোমাকে জিজ্ঞেস করবে, টেল মি দ্য আর্টারি সাপ্লাই অফ দ্য স্টমাক, তুমি কি বলবা? এই যে দেখো লিখছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তোমাদের মধ্যে যে কোনো একজন আমাকে একটু বলো তো বাবা, যে স্টমাকের আর্টারি সাপ্লাইটা কি হতে পারে? তোমরা বুঝছো? লেফট গ্যাস্ট্রিক আর্টারি আপার পার্ট অফ দ্য স্টমাক, লেজার কার্ভেচারের আপার পার্টকে সাপ্লাই করতেছে। রাইট গ্যাস্ট্রিক আর্টারি লোয়ার পার্ট অফ দ্য লেজার কার্ভেচারকে সাপ্লাই করতেছে। আবার এইদিকে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি আপার পার্ট অফ দ্য এন্ড মেজরিটি পোর্শন অফ দ্য গ্রেটার কার্ভেচারকে সাপ্লাই করতেছে। রাইট লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি আবার রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি লোয়ার পার্ট অফ দ্য গ্রেটার কার্ভেচারকে সাপ্লাই করতেছে, ঠিক আছে? আবার পস্টেরিয়র সারফেস অফ দ্য স্টমাককে সাপ্লাই করতেছে কে? শর্ট আর্টারিজ। শর্ট আর্টারিজ গুলো কার ব্রাঞ্চ? স্প্লিনিক আর্টারি ব্রাঞ্চ, ঠিক আছে? বুঝছো? এই আর্টারি সাপ্লাই অফ দ্য স্টমাক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। আর্টারি সাপ্লাই জানার পর এখন আমি একটু দ্রুত টান মারি, ঠিক আছে? দ্রুত টান না মারলে এখন তোমাদের লেখাপড়া শেষ হবে না, কারণ 1 ঘন্টা পার হয়ে গেছে এবং 1 ঘন্টা ধরে আমরা স্টমাকটাও শেষ করতে পারি নাই, হ্যাঁ? সো আমি একটু দ্রুত টান মারি, এখন একটু বলে যাই যে কি কি জিনিস তোমাদের লাগবে। তাহলে আর্টারি সাপ্লাই লাগতেছে তোমাদের। এরপরে তোমরা পড়বা কি, এখন দেখো লিমফ্যাটিক ড্রেনেজ দেখো, হ্যাঁ? আর্টারি সাপ্লাই পর লিমফ্যাটিক ড্রেনেজ দেখবা। এই দেখো, লিমফ্যাটিক ড্রেনেজ যদি তোমরা চিন্তা করো, তাহলে দেখো এই যে পিকচারটা খেয়াল করো, এটা হচ্ছে লিমফ্যাটিক ড্রেনেজ, হ্যাঁ? লিমফ্যাটিক ড্রেনেজের একটা পিকচার। এই যে আমরা এই স্টোমাকটাকে একটা ভার্টিক্যালি, এই দেখো স্টোমাকটাকে একদম ভার্টিক্যালি একটা লাইন দ্বারা বিভক্ত করলাম। তাহলে এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, ঠিক আছে? তাহলে দেখো, লেফট সাইডে যে পার্টটা থাকতেছে, লেফট সাইডের এই গ্রেটার কার্ভেচার বরাবর যে পোর্শন থাকতেছে, সেখান থেকে লিম্ফ কিছু প্যারাকার্ডিয়াক লিম্ফ নোডে যাচ্ছে, ফান্ডাসের এরিয়ার আশেপাশে এরিয়াগুলা প্যারাকার্ডিয়াক লিম্ফ নোডে যাচ্ছে। আর তার কিছু অংশ প্যানক্রিয়েটিকো স্প্লেনিক লিম্ফ নোডে যাচ্ছে। মেজরিটি পোর্শনস অফ দ্য লিম্ফস ফ্রম দ্য রাইট সাইড অফ দ্য স্টোমাক উইল ড্রেন ইনটু দ্য প্যানক্রিয়েটিকো স্প্লেনিক লিম্ফ নোড, ঠিক আছে?
আর লেফট সাইডের উপরের অংশ থেকে যাচ্ছে লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডে, নিচের সাইড থেকে যাচ্ছে এই যে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েড লিম্ফ নোডসে। হ্যাঁ, এখন পরবর্তীতে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েড লিম্ফ নোডস, পাইলোরিক লিম্ফ নোড, হেপাটিক লিম্ফ নোড সবগুলো আলটিমেটলি ড্রেন করবে কোথায়? সিলিয়াক লিম্ফ নোডসে। ঠিক আছে, এই দেখো। তাহলে ওটাই আমরা যদি বলি, এটা লিম্ফ যদি চিন্তা করো, লেফট সাইডে কোথায় যাচ্ছে? প্যানক্রেটিকোস্প্লেনিক লিম্ফ নোডে। আবার আপার 2/3 অফ দ্য রাইট পার্ট অফ দ্য স্টমাক এ কোথায় যাচ্ছে? লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডে যাচ্ছে। ঠিক আছে, দেখো লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই দিকের গুলা লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডে যাচ্ছে, এই দিকের গুলা ইদার প্যারাকার্ডিয়াকে যাচ্ছে অথবা ম্যাক্সিমাম প্যানক্রেটিকোস্প্লেনিকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে তারপরে দেখো, লোয়ার 1/3 অফ দ্য রাইট পার্ট যদি চিন্তা করি, তাহলে লোয়ার 1/3 অফ দ্য রাইট পার্ট কোথায় যাচ্ছে? রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েড লিম্ফ নোডে যাচ্ছে। দেখো রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েড, দেখো এখান থেকে এখান থেকে এই অংশগুলো রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েড লিম্ফ নোডে যাচ্ছে। আর বাকি যেটা থাকে তারা হচ্ছে পাইলোরিক পার্টে যাচ্ছে। পাইলোরিক পার্ট হচ্ছে এটা। এখন এই পাইলোরিক পার্টের মধ্যে আছে আরো তিনটা লিম্ফ নোড, একটা হচ্ছে হেপাটিক লিম্ফ নোড, এ দেখো পাইলোরিক গ্রুপ অফ লিম্ফ নোড আছে, একটা হচ্ছে হেপাটিক গ্রুপ অফ লিম্ফ নোড আছে, এবং একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড আছে। ঠিক আছে, তো আলটিমেটলি সবগুলাই কোথায় যাবে? সবগুলাই যাবে এই যে সিলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোডে যাবে, সিলিয়াক গ্রুপে চলে যাবে। তার মানে এটা হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দা স্টমাক। এটাও কিন্তু রিটেনে প্রচুর আসে। ঠিক আছে, আমি আর রিপিট টেলিকাস্ট করতেছি না, কারণ আমাদের সময় খুবই কম, আমাদেরকে শেষ করতে হবে আলটিমেটলি। ঠিক আছে, এটা জানার পর তোমার ভাইভাতে কয়েকটা কোশ্চিন করবে। সেই কয়েকটা কোশ্চিন দেখো। এই যে লেজার কার্ভেচার যেটা আমরা পড়লাম, এটার অ্যাটাচমেন্টটা কি তোমরা অলরেডি পড়ে ফেলছো। দেখো আমাকে বলো তো, এই পিকচারটা খেয়াল করো, এই যে এই পিকচারটা খেয়াল করো, এটা লেজার কার্ভেচার ছিল না? এখানে আমরা যখন আর্টারি সাপ্লাই করতেছিলাম, তখন আমরা এখানে এইটা কোন আর্টারি ছিল? লেফট গ্যাস্ট্রিক আর্টারি ছিল। আর এইটা কোন আর্টারি ছিল? এটা ছিল রাইট গ্যাস্ট্রিক আর্টারি। এখন আমাকে বলো, লেজার কার্ভেচারের কন্টেন্ট কি হতে পারে বলো? যে কোনো একজন আনমিউট করে আমাকে বলো অথবা লিখো, লেজার কার্ভেচারের কন্টেন্ট কি হতে পারে? বোঝো নাই? কোশ্চিন বোঝো নাই? আরেকবার বলি, হ্যাঁ। আচ্ছা, ক্লুটা আরেকবার দাও, তাহলে হয়তো বা মাথায় কিছু ঢুকতে পারে। আমরা আর্টারি সাপ্লাই কি বললাম? এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, ব্রাঞ্চ অফ দ্য সিলিয়াক ট্রাঙ্ক। আর এটা হচ্ছে আমার রাইট গ্যাস্ট্রিক আর্টারি, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি, এবং হেপাটিক আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য সিলিয়াক ট্রাঙ্ক। দেখো লেজার কার্ভেচার ছিল এইটা, এই বরাবর এই আর্টারি গুলো আছে, তার মানে তার কন্টেন্টও ওটাই হবে। তাহলে কি, লেফট গ্যাস্ট্রিক আর্টারি ইজ দ্য কন্টেন্ট অফ দ্য লেজার কার্ভেচার, অ্যাজ ওয়েল অ্যাজ রাইট গ্যাস্ট্রিক আর্টারি ইট ইজ অলসো দ্য কন্টেন্ট অফ দ্য লেজার কার্ভেচার। ঠিক সেম ভাবে যদি তোমাকে বলা হয় গ্রেটার কার্ভেচারের কন্টেন্ট কি, তখন দেখো গ্রেটার কার্ভেচার বরাবর কোন কোন আর্টারি ছিল? এই দেখো লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি একটা ছিল, আবার নিচের দিকে দেখো রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি। লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি এবং রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি, এই দুটাই হচ্ছে গ্রেটার কার্ভেচারের কন্টেন্ট। হয়ে গেল, শেষ, এক কথা অ্যান্সার। এটা ভাই ভাইতে ধরে কিন্তু। হ্যাঁ, তাহলে তুমি কি বলবা? লেজার কার্ভেচারের কন্টেন্ট কি আর গ্রেটার কার্ভেচারের কন্টেন্ট কি? লেজার কার্ভেচারের কন্টেন্ট হচ্ছে অ্যানাস্টেমোসিস বিটুইন দ্য লেফট এন্ড দ্য রাইট গ্যাস্ট্রিক আর্টারিজ। ঠিক আছে, আর তারা তো অ্যানাস্টেমোসিস করতেছে, তাই না? এই দেখো লেজার কার্ভেচার বরাবর কি কি থাকতেছে? লেফট এন্ড রাইট গ্যাস্ট্রিক ভেসেলস। হ্যাঁ, আর গ্রেটার কার্ভেচারের কন্টেন্ট কি থাকতেছে? গ্রেটার কার্ভেচার বরাবর যে কন্টেন্টটা থাকতেছে সেটা হচ্ছে, দেখো এই যে কার্ডিয়াক বরাবর, এই দেখো লেফট এন্ড রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক ভেসেলস। ঠিক আছে, আর কার্ডিয়াক এন্ড বরাবর গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, অপোজিট টু দ্য ফান্ডাস গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট। ভাই এগুলা বোঝাতে গেলে অনেক সময় লাগবে, আমি তাও একটু পড়ায় রাখি। দেখো এটা তো তার ছিল কার্ডিয়াক, দেখো এটা ছিল স্টোম্যাক। হ্যাঁ, আর এটা কি ছিল? এটা স্প্লিন। স্টোম্যাক এবং স্প্লিন একটা লিগামেন্ট দিয়ে কানেক্টেড থাকে। ঠিক আছে, এই লিগামেন্টকে বলা হচ্ছে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট। এটা এখন এই গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্টটা কার বরাবর দেখতেছো তুমি? দেখো গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, এটা 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 স্টোমাকের কোন পার্ট ছিল? এটা ফান্ডাস ছিল, তাই না? স্টোমাকে যেহেতু ফান্ডাস ছিল, তার মানে ফান্ডাস বরাবর গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট থাকবে। আর কার্ডিয়াক এন্ড বরাবর গ্যাস্ট্রোফেনিক লিগামেন্ট থাকবে। ঠিক যেরকম স্টমাক এবং স্প্লিন তারা গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্টে যুক্ত, ঠিক সেম ভাবে স্টমাক এবং ডায়াফ্রামও একটা লিগামেন্টে যুক্ত থাকবে, সেটাকে আমরা বলছি গ্যাস্ট্রোফেনিক লিগামেন্ট। তাহলে এই তিনটাই হচ্ছে গ্রেটার কার্ভেচারের কন্টেন্ট। এটা কিন্তু ভাইবাতে ধরবে। ঠিক আছে, যখন ধরবে তখন ডেফিনেটলি আমার কথা মনে করো, এবং আমার কথা মনে করে এই অংশটা দাগায় রাখো, এটা কিন্তু ধরে পরীক্ষাতে। ঠিক আছে, এরপরে আমরা গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল বলে একটা কথা বলবো, এটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য স্টমাকে এমন একটা অংশ থাকে যে অংশটা পেরিটোনিয়াম থাকে না। পেরিটোনিয়াম মানে কি? এটা হচ্ছে অ্যাবডোমিনাল একটা কাভারিং। ঠিক আছে, তো আমরা চিন্তা করো মানে পেরিটোনিয়াল একটা ফোল্ড বেসিক্যালি। হ্যাঁ, তো পুরো স্টমাকটাই কিন্তু পেরিটোনিয়াম ফোল্ড দিয়ে কাভার থাকে। মানে জিনিসটা একটু ভালো করে যদি বুঝাই, তাহলে দেখো, আহ, এই দেখো এটা হচ্ছে স্টমাক, এটা হচ্ছে স্টমাক। ভালো করে দেখাই, এটা স্টমাক। এই স্টমাকটাকে কাভার দিয়ে থাকে যেটা, ধরে নাও এটা এটা হচ্ছে পেরিটোনিয়াম। ঠিক আছে,
যেমন তোমরা লাং পড়ছিলে না, লাংকে কভার করে থাকে, লাং যদি হয় লাং কভার করে কিন্তু এমন একটা অংশ থাকে স্টোমাকের কভার করে না, সেই অংশটাকে আমরা বলছি গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ঠিক আছে, বলছে ইট ইজ অ্যান এরিয়া দ্যাট কামস ডাইরেক্টলি ইন কন্ট্যাক্ট উইথ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। হ্যাঁ, এবং এই দেখো আমরা এখন যদি গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলটা বুঝাই, এর বাউন্ডারিটা বুঝাই, দেখো এটা হচ্ছে ট্রবেস স্পেস এবং তার আগে হচ্ছে যে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। ঠিক আছে, দেখো এটা এই এই অংশটা খেয়াল করো, ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এইটা দেখো, এটা কি, এটা হচ্ছে তোমার লেফট কোস্টাল মার্জিন। হ্যাঁ, এই ধরনের এটা হচ্ছে লেফট কোস্টাল মার্জিন। হ্যাঁ, আর এটা হচ্ছে রাইট সাইডে এই বরাবর দেখো রাইট লিভার থাকতে পারে, ধরে নাও যে এই বরাবর রাইট লিভার আছে। হ্যাঁ, আর নিচে ট্রান্সভার্স কোলন। তাহলে এই যে এরিয়াটা পাইলা, আর এই যে এরিয়াটা পাইলা, এই এরিয়াটাই হচ্ছে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এখন গ্যাস্ট্রিক এসব মানুষরা যাদের ইসোফেগাস এর রাস্তা বন্ধ হয়ে গেছে, মানে ইসোফেজিয়াল স্টেনোসিস বা ইসোফেজিয়াল অ্যাক্টেশিয়া হয়ে গেছে। হ্যাঁ, মানে ইসোফেগাসের রাস্তা বন্ধ হয়ে গেছে, মানে রাস্তাই বন্ধ, তাহলে খাবার তুমি মুখ দিয়ে খাইলেও ইসোফেগাস কে বাইপাস করে তো আর স্টোমাকে আসতেছে না, তাই না? আমি খাবার খাইতেছি, ইসোফেগাস থেকে তো স্টোমাকে যাবে, এখন ইসোফেগাসটাই বন্ধ, ইসোফেগাসের টিউবটাই ক্লোজ হয়ে গেছে যেখানে স্টোমাকে গিয়ে সে ওপেন করে। তাহলে সে মানুষটা খাবে কেমনে? সেই মানুষটাকে তখন খাওয়ানোর জন্য আমরা বলি এনজি ফিডিং। হ্যাঁ, নেজো গ্যাস্ট্রিক ফিডিং। হ্যাঁ, এই এনজি ফিডিংটা মানে তখন বাইরে থেকে একটা টিউব লাগাই দিবা, ডিরেক্টলি সেই টিউবটা স্টোমাকে গিয়ে পিয়ার্স করে স্টোমাকের সাথে কানেকশন ফর্ম করবে, তাহলে তুমি বাড়ি থেকে খাবার দিবা, ডিরেক্টলি সেই স্টোমাকে গিয়ে পড়বে। হ্যাঁ, তো ওই স্টোমাকের যেই জায়গাতে তুমি নেজো গ্যাস্ট্রিক টিউবটা করো আর কি, সেটাকে বলা হয় এই যে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। তাহলে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলের ইম্পর্টেন্সটা কি? During esophageal obstruction, a tube is introduced in the stomach through the gastric triangle for feeding the patient. মানে তুমি এনজিটিভ করতেছো এই গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল বরাবর, বুঝছো? এরপর আসি ট্রবেস স্পেস। এই ট্রবেস স্পেসটা কি, দেখো এই পিকচারটা খেয়াল করো তাহলে তোমরা বুঝবা। এই ট্রবেস স্পেসটা হইতেছে ফান্ডাস বরাবর এমন একটা এরিয়া যেখানে তুমি এরকম করে যদি তুমি বাড়ি দাও, টিম্পানিক করে যদি একটু দাও, তাহলে সে আহ, একটা মানে পারকাশন নোটটা পাবা, টিম্পানিক মানে কলসিতে বাড়ি দিলে যেরকম আওয়াজটা পাও না, ঠিক ওইরকম হচ্ছে তুমি এরকম আওয়াজ পাবা যদি তুমি এই বরাবর বাড়িটা দাও। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি তার এই কি রকম হতে পারে, দেখো উপরে দেখবা যে লাং আছে। হ্যাঁ, উপরে লাং আছে, দেখো লোয়ার বর্ডার লাং, এই যে এটা হচ্ছে দেখো লোয়ার বর্ডার অফ লাং। ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার বর্ডার অফ লাং। নিচে থাকে কি, নিচে থাকে কোস্টাল কার্টিলেজ। নিচে থাকে কোস্টাল কার্টিলেজ, ধরো ধরো যে এগুলো হচ্ছে কোস্টাল কার্টিলেজ। ঠিক আছে, দিস আর দা কোস্টাল কার্টিলেজেস। রাইট সাইডে থাকে রাইট, এই যে লিভার, এই যে এটা দেখো রাইট লিভার থাকে, এটা হচ্ছে রাইট রাইট লিভার। এটা কাটিয়ে দেখি, দেখো। হ্যাঁ, এটা থাকে রাইট লিভার। এটা হচ্ছে উপরে আমরা বললাম লোয়ার বর্ডার অফ দ্য লাং, এই বরাবর হচ্ছে কোস্টাল কার্টিলেজ। হ্যাঁ, কোস্টাল কার্টিলেজ বেসিক্যালি। আর এই সাইডে থাকে, লেফট সাইডে একদম স্পিন থাকে। তাহলে দেখো এই বরাবর যে আমরা এরিয়াটা পাইলাম, দেখো এই বরাবর যে এরিয়াটা পাইলাম, এই এরিয়াটার নাম হচ্ছে ট্রবেস স্পেস। হ্যাঁ, এই যখন তোমার লিভার ইনলাস্ট হয়, তাহলে এই স্পেসটা তখন কমে যাবে না, দেখো লিভার এখন এরকম আছে, এই জন্য তুমি এই স্পেসটা পাইলা। লিভার যখন বড় হয়ে এরকম হয়ে যাবে তখন স্পেসটা কমে যাবে। লিভার যখন বড় হয়ে এরকম হয়ে যাবে তখন লিভারটা এই জায়গায় চলে আসবে, তখন স্পেসটা আরো কমে যাবে। তার মানে লিভার যখন বড় হচ্ছে কিংবা স্প্লিন, এদিক থেকে যদি আবার স্প্লিন বড় হয়ে যায়, তাহলে স্প্লিন বড় হইতে হইতে এই স্পেসটাকে খেয়ে ফেলবে। আবার উপর থেকে যদি লাং বড় হয় বা লাঙে যদি পানি জমে, তখন উপর থেকে লাং বড় হইতে হইতে নিচে নামবে, তখন এই স্পেসটা খেয়ে যাবে, তখন এই স্পেসটা ভ্যানিশ হয়ে যাবে। তো এই স্পেসে যদি না থাকে তখন বুঝতে হবে যে তোমার হয় লিভার বড় হয়েছে অ্যাবনর্মালি, অথবা স্প্লিন বড় হয়েছে অ্যাবনর্মালি, অথবা তোমার লাঙে পানি জমছে অ্যাবনর্মালি। বুঝছো? বুঝছো কিনা? এরপরে posterior সারফেস অফ দা স্টমাক, এই কোশ্চেনটা রিটেনে পেইড কোশ্চেনটা আসবেই। কিছু কয়েকটা স্ট্রাকচার আছে যে স্ট্রাকচার গুলোর উপর স্টমাক বসে থাকে। হ্যাঁ, এখন আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছিলাম হিন্দু স্ক্রিপচার থেকে। আচ্ছা, এটা দেওয়া হয়তো বা একটু সেন্সিটিভ হয়ে যাবে, তাই আমি দিলাম না। ধরে নাও যে আহ, আহ, এর উপর কি বলে, আচ্ছা যাক, যেই জিনিসগুলোর উপর স্টমাক থাকে সেটাকে আমরা বলতেছি স্টমাক বেড। হ্যাঁ, এখন সেই বেড গুলা কি কি?
এটা হচ্ছে, দেখো আমি একটা ছন্দ বানাইছিলাম, এই নেমোনিকটা ফলো করে তোমরা জিনিসটা মনে রাখতে পারো। এটা হচ্ছে ডিস্ক টিপিটি, ডিস্ক টিপিটি, ঠিক আছে। একটা দেখো ডিতে লেফট ক্রাস অফ ডায়াফ্রাম, ডায়াফ্রাম থাকতেছে, এস ফর সুপ্রারেনাল গ্ল্যান্ড, এল লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, যেহেতু লিভার, যেহেতু সম্পূর্ণ স্টোমাকটা মেজরিটি পোর্শন থাকতেছে লেফট সাইডে, এই জন্য তোমাকে লেফট ইউজ করতে হচ্ছে, বুঝছো? তার মানে ডায়াফ্রাম, লেফট পাশ অফ দ্য ডায়াফ্রাম। আবার এস হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, কোন সুপ্রারেনাল গ্ল্যান্ড? লেফট সাইডে সুপ্রারেনাল গ্ল্যান্ড। কিডনি দেখো, কোন কিডনি? লেফট কিডনি, লেফট কিডনি, হ্যাঁ। আবার টিপিটি, টিতে হচ্ছে টর্চুয়াস স্প্লেনিক আর্টারি, টিতে হচ্ছে প্যানক্রিয়াস, আর টিতে হচ্ছে ট্রান্সভার্স কোলন। তার মানে এই কয়েকটা স্ট্রাকচার এর উপরে বেসিক্যালি থাকে, এবং এই কয়েকটা স্ট্রাকচারকে আমরা বেড বলতেছি। আচ্ছা, তাহলে একটা দেখো মিউকোসা সাবমিউকোসা মাসকুলারিস এক্সটার্না, মাসকুলারিস এক্সটার্না, এবং একটা হচ্ছে সেরোসা, ঠিক আছে। তো মিউকোজার মধ্যে থাকে সারফেস এপিথেলিয়াম, সারফেস এপিথেলিয়াম, হ্যাঁ। তারপরে কি থাকে? ল্যামিনা প্রপরিয়া থাকে, আর থাকে মাসকুলারিস মিউকোজা, ঠিক আছে। সারফেস এপিথেলিয়ামটা কি? সারফেস এপিথেলিয়াম হচ্ছে কলামনার এপিথেলিয়াম। ল্যামিনা প্রোপিয়াতে মাসেলস ভেসেলস এইসব থাকতে পারে। মাসকুলারিস মিউকোসাতে মাসেলস থাকবে। সাবমিউকোসা তো সাবমিউকোসা, এখানে লুজ কানেক্টিভ টিস্যু থাকতে পারে, ব্লাড ভেসেলস থাকতে পারে এসব, আর লিমফ্যাটিক্স থাকতে পারে। আর মাসকুলারিস এক্সটার্না দেখো, মাসকুলারিস এক্সটার্নাটা লাগবে। মাসকুলারিস এক্সটার্নাটা হচ্ছে তিন ধরনের মাসকুলার মাসল থাকে, একটা হচ্ছে আউটার লংগিটিউডিনাল, মিডিল সার্কুলার, এবং ইনার অবলিক থাকতে পারে, ঠিক আছে। আউটার লংগিটিউডিনাল কি করতে পারে এত কিছু জানার দরকার নেই, এখানে ফাংশনটা জাস্ট মনে রাখবা। আউটার লংগিটিউডিনাল মাসল করতে পারে কি? প্রপালসিভ অ্যাক্ট করে, মানে পেরিস্টালসিস করে আউটার লংগিটিউডিনাল মাসল। তারপরে মিডিল সার্কুলার মাসল কি করতে পারে? এ হচ্ছে ডাইজেশনে হেল্প করে। আর অবলিক মাসল যেটা কি করতে পারে? অবলিক মাসল ফুড পার্টিকেলের সাথে গ্যাস্ট্রিক জুসের একটা মিক্সচার ঘটায় দেয়, জয়, যাতে করে ফুড পার্টিকেলটা কাইমে কনভার্ট হয়, ঠিক আছে। হ্যালো হ্যালো, জয়, তুমি কি স্ক্রিনটা একটু বড় হ্যালো, করতে হ্যাঁ শোনা পারবা? যাচ্ছে? হ্যাঁ, সাইডের স্লাইড গুলো একটু সরায় দাও। হ্যাঁ, বড় তো করছি। না না, আমি তো সাইডের, পড়াচ্ছি এই জায়গাটা, এই জায়গাটা বড় করলে হবে না, হ্যাঁ এটা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, শোনা যাচ্ছে তো এবার? আচ্ছা হুম। দেখো কি বলতেছিলাম, দেখো আউটার লংগিটিউডিনাল মাসেলের কাজ কি? লংগিটিউডিনাল মাসেলের কাজ হচ্ছে সে প্রপালসিভ অ্যাক্ট করবে, অ্যাক্ট করবে, মানে সে পেরিস্টালসিস করবে। সার্কুলার মাসেলের কাজ কি? সে ডাইজেশন করবে। আর অবলিক মাসেলের কাজ কি? সে ডাইজেস্টিভ জুসের সাথে ফুড পার্টিকেল মিক্স করায় কনভার্ট কনভার্ট করবে, ফুড পার্টিকেলকে কিসে? টাইমে কনভার্ট করবে, ঠিক আছে। আচ্ছা গেল। তারপরে আমরা এই যে গ্যাস্ট্রিক ক্যানাল সম্পর্কে জানবো, এই কোশ্চেনটাও কিন্তু রিটেনে প্রচুর আসে। গ্যাস্ট্রিক ক্যানালটা কি? অবলিক মাসেল যেটা পড়ছিলাম, ডিউ টু দ্য কন্ট্রাকশন অফ দ্য অবলিক মাসেল, অবলিক মাসেল যখন কন্ট্রাক্ট করবে তখন একটা গাটার লাইক একটা স্ট্রাকচার তৈরি হবে অ্যালং দ্য লেজার কার্ভেচার বরাবর। এইটাকে আমরা বলতেছি গ্যাস্ট্রিক ক্যানাল। এটা এক্সটেনশনটা থাকবে কার্ডিয়াক থেকে শুরু করে পাইলোরিক অ্যান্ট্রাম পর্যন্ত। আমি জানি তোমরা বুঝতেছো না, আমি এখন বুঝাই তোমাদেরকে, দেখো। এটা হচ্ছে অবলিক মাসেল, হ্যাঁ। দিস ইজ অবলিক মাসেল, হ্যাঁ। এই অবলিক মাসেল, এগুলা হচ্ছে অবলিক মাসেল সব, হ্যাঁ। এখন এই অবলিক মাসেলের একটা ফ্রি, দেখো এগুলো সবগুলো তো অবলিক মাসেল থাকে, কিন্তু এই সাইডে যে অবলিক মাসেলটা, এই অবলিক মাসেলের পর দেখো আর কোনো অবলিক মাসেল নাই। তার মানে এইটাকে আমরা বলছি রাইট ফ্রি মার্জিন অফ দ্য অবলিক মাসেল, হ্যাঁ। মানে কারণ ফ্রি কেন? কারণ এইটার পর আর কোনো অবলিক মাসেল নাই, এই জন্য। এখন এই মাসেলটা যখন কন্ট্রাক্ট করবে, তখন এই জায়গাতে, এটা তো কার্ডিয়াক এন্ড আর এটা হচ্ছে পাইলোরিক এন্ড, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এক্সটেন্ডিং ফ্রম কার্ডিয়াক এন্ড আপ টু পাইলোরিক এন্ড, এখানে একটা মিউকাসা লাইক গাটার লাইক একটা স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে। মানে একটা গর্ত বা একটা গ্রুপ টাইপের একটা স্ট্রাকচার তৈরি হবে। এইটাকে আমরা বলছি গ্যাস্ট্রিক ক্যানাল। তুমি যখন যখন স্পাইসি কোনো লিকুইড খাও বা কোনো কোল্ড ড্রিঙ্কস খাও, তখন সেই মানে যে ড্রিঙ্কস গুলা রয়েছে যেগুলো নট হেলদি ফর দ্য বডি, সেই ড্রিঙ্কস গুলা বেসিক্যালি বা স্পাইসি ফুড গুলা এই গ্যাস্ট্রিক গাটার দিয়ে বেসিক্যালি ডুওডেনাম দিয়ে ইন্টেস্টাইনে চলে যায়, ঠিক আছে। তার মানে ইট রিসিভস ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইনসাল্ট, মানে যত পচা খাবার গুলা খাও, যত ডিফিকাল্ট এবং যত ডেঞ্জারাস খাবার গুলা খাও, যেগুলো তোমার গ্যাস্ট্রিক গ্যাস্টার বা স্টমাকের জন্য হার্মফুল, সেগুলাই গ্যাস্ট্রিক ক্যানাল দিয়ে যায়। দ্যাটস দ্য রিজন হয় এই লেজার কার্ভেচার বরাবর মোর চান্স থাকে টু ডেভেলপ গ্যাস্ট্রিক আলসার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা একটু যেটা যেটা বললাম সেটা পড়ে নিও। তাহলে এগুলা হচ্ছে হিস্টোলজিটা তো যা বললাম এটাই, আর হচ্ছে কিছু সেল থাকে এখানে, হ্যাঁ। এই যে আমরা বললাম না যে কিছু গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস থাকে, ল্যামিনা প্রপারিতে কিছু গ্ল্যান্ডস থাকে, সেই গ্ল্যান্ডস গুলোর মধ্যে কিছু সেলস থাকে, হ্যাঁ। এই যেমন একটা অক্সিনটিক সেল,
একটা জাইমোজেনিক সেল এবং একটা মিউকাস সিক্রেটিং নেক সেল। হ্যাঁ, এই জাইমোজেনিক সেল থেকে, জাইমোজেনিক সেলটা হচ্ছে কিউবয়েডাল এবং এটা বেজোফিলিক। বেজোফিলিক মানে হচ্ছে সে বেসিক স্টেন নিবে। বেসিক স্টেন মানে সে ব্লু অথবা পার্পল স্টেন নিবে, ঠিক আছে। এবং এই জাইমোজেনিক বা চিপ সেল থেকেই তোমার কিন্তু কি কি সিক্রেট হয়, পেপসিনোজেন সিক্রেট হয়। পেপসিনোজেন সিক্রেট হয়। আর অক্সিন্টিক সেল বা প্যারাইটাল সেল, এটার আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল সেল। এই অক্সিন্টিক সেল এটা হচ্ছে অ্যাসিডোফিলিক, মানে সে হচ্ছে পিঙ্ক কালার নিবে, মানে সে অ্যাসিডের প্রতি রিয়াকশনটা বেশি করবে। অক্সিনিক সেল থেকে কি আসে, দেখো প্যারাটাল সেল থেকে আসে তোমার এইচসিএল সিক্রেট হয়। হ্যাঁ, এইচসিএলটা কিভাবে সিক্রেট হয় সেটা তোমার এখানে দেখানো হয়েছে, এতগুলো মেকানিজম লাগবে না। জাস্ট মনে রাখো এইচসিএল সিক্রেশন হবে এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল সিক্রেশন হবে। এই মেকানিজমটা তোমরা ফিজিওলজিতে পড়বা, তোমাদের ফিজিওলজি যখন ক্লাস হবে তখন তোমরা পড়বা। আমি চাইলে এখনো বুঝিয়ে দিতে পারবো, কিন্তু এখন আমি তোমাদের মাথা ডাল করতে চাচ্ছি না। ঠিক আছে। এখানে জাইমোজেনিক সেল থাকবে, অক্সিন্টিক সেল থাকবে এবং মিউকাস সেল থাকবে। মিউকাস সেল থেকে তো তোমরা জানো কি সিক্রেশন হবে, মিউকাস সেল থেকে মিউকাস সিক্রেশন হবে এবং এটা একটা প্রোটেকটিভ ব্যারিয়ার হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো মোটামুটি আমরা স্টোমাকের হিস্টোলজি পড়ে ফেলছি, এখন স্টোমাকের ডেভেলপমেন্ট আমরা পড়বো। আচ্ছা, তার আগে নার্ভ সাপ্লাই দেখো। স্টোমাকের নার্ভ সাপ্লাই কি, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক আসে কোত্থেকে, সিম্প্যাথেটিক আসে সিলিয়াক প্লেক্সাস থেকে। এটা কোত্থেকে আসে, থোরাসিক 6 থেকে থোরাসিক 9, যেই স্পাইনাল ল্যাটারাল হর্ন অফ দ্য স্পাইনাল কর্ড আছে সেখান থেকে আসে, ঠিক আছে। সিম্প্যাথেটিকের ফাংশন কি, এটা ভেজো কনস্ট্রিকশন করবে এবং এটা পেইনফুল একটা স্টিমুলাই ক্যারি করবে এবং এটা স্টিমুলেট দ্য পাইলোরিক স্ফিংটার এন্ড ইনহিবিটরি টু দ্য গ্যাস্ট্রিক মাসকুলার। এই চারটা কাজ করবে, ঠিক আছে। আমি যেই সব কথাগুলো বলতেছি এগুলো তোমরা পরে রেকর্ডিং ক্লাসে দেখে নিও। আমি আপাতত একদম মানে দ্রুত বুলেট ট্রেনের মতো হচ্ছে এখন মুভ করতেছি, বিকজ আই হ্যাভ টু ফিনিশ ইট, ঠিক আছে। আর প্যারাসিম্পেথেটিক নার্ভটা হচ্ছে ভেগাস নার্ভ দিবে। ভেগাস নার্ভটা বেসিক্যালি কোথেকে আসবে দেখো, ভেগাস নার্ভটা কি করবে, ভেগাস নার্ভটা বেসিক্যালি একটা সিক্রেট মোটর, অর্থাৎ এটা বেসিক্যালি ডাইজেশনে হেল্প করবে। আবার হচ্ছে লুজ অফ দ্য লুজেনিং অফ দি পাইলোরিক স্ফিংটার করবে, এবং যখন লুজেনিং অফ দ্য পাইলোরিক স্ফিংটার হবে তখন বেসিক্যালি খাবারটা স্টোমাক থেকে ডিউডেনামে চলে যাবে, ঠিক আছে। যাদের বেসিক্যালি মানে হয় মানে মানে সার্জারি করতে হয় তাদেরকে বেসিক্যালি ভেগাস নার্ভটা কাটতে হয়, যেটাকে আমরা বলি ভেগোটমি। ভেগোটমি একটা আছে সিলেক্টিভ ভেগোটমি, আবার হচ্ছে গিয়ে পার্শিয়াল ভেগোটমি, টোটাল ভেগোটমি, অনেকগুলো ভেগোটমি আছে, তোমরা পরে পড়বা। আচ্ছা, এরপরে আমার লিগামেন্টস অফ দ্য স্টোমাক, এবং এটাতে অনেকগুলা, এটা ভাইবার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা জাস্ট দেখে নিও। আমি আর পড়াচ্ছি না, জাস্ট তোমরা দেখে নিও। এখানে লেজার ওমেন্টাম, গ্রেটার ওমেন্টাম, গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট আছে, গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট আছে এবং গ্যাস্ট্রোপ্যানক্রিয়াটিক লিগামেন্ট আছে। হ্যাঁ, মনে রাখবা যতগুলো লিগামেন্ট আছে সবগুলা কিন্তু পেরিটোনিয়াল ফোল্ড স্টোমাকের ক্ষেত্রে। এই দেখো লেজার কার্ভেচার বরাবর কি কি কন্টেন্ট, এগুলা এগুলো তোমরা পড়ে নিও। আর এই যে আরেকটা কোশ্চেন বাকি থাকলো সেটা হচ্ছে আহ ই ডেভেলপমেন্ট অফ দা স্টোমাক, এটা তোমরা একটু নিজ দায়িত্ব থেকে পড়ে নিও। আমি সহজে বলি, জাস্ট যেন তোমরা ফেল না করো। এই কোশ্চেনে জিজ্ঞেস করলে তখন কি অ্যান্সার দিবা, বলবা যে স্যার লাইনিং এপিথেলিয়াম ডেভেলপস ফ্রম দা ফোর গাটস এন্ডোডার্ম অফ দ্য ফোর গার্ড থেকে আসে লাইনিং এপিথেলিয়ামটা। আর মাসেলস, ভেসেলস, কানেক্টিভ টিস্যু এগুলো সব আসে ল্যাটারাল প্লেট অফ দ্য মেজোডার্ম, স্প্ল্যাঙ্কনোফ্লুইডিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেজোডার্ম। এতটুকু বললেই তোমরা পাস, ঠিক আছে। তারপরে লিগামেন্টস গুলো ডেভেলপমেন্ট আলাদা করে বললে বলতে পারো, সমস্যা নাই। আমরা আপাতত এটা শেষ। তারপর আমরা ইন্টেস্টাইনে আসি। ইন্টেস্টাইনে জাস্ট ডিউডোনামটা দেখতে হবে। ডিউডোনামটা এত বেশি পড়ার দরকার নাই, জাস্ট আমরা সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডোনামটা বেশি লাগে। এখানে ডিউডোনাম দিছে আর কি, ডিউডোনামের চারটা পার্টে ভাগ করা হয়। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, এবং প্রত্যেকটা পার্টের লেন্থ গুলো লাগে ভাইবার জন্য। ফার্স্ট পার্টটা একটু বেশি মোর পিকিউলিয়ার, এবং যেটা তোমাদেরকে জানতে হবে, ফার্স্ট পার্টের ব্লাড সাপ্লাই জানতে হবে, মনে রাখতে হবে। ফার্স্ট পার্টটা সুপ্রাডিউডিনাল, এখানে ব্লাড সাপ্লাই দেওয়া আছে, এটা পড়ে নিও, আমি আর বলতে চাচ্ছি না। আর এখানে হচ্ছে তোমাদের পিকুলারিটিস আছে। পিকুলারিটিস অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, যেমন এটা এন্ড সাপ্লাইড বাই দ্য এন্ড আর্টারিস, মোস্ট মুভেবল পার্ট, ডিভাইড অফ দ্য সার্কুলার মাসকুলার ফোল্ড। এখানে একটা ডিউডেনাল ক্যাপ পাওয়া যায়, যেটা হচ্ছে বেরিয়াম মিল্ক খাইলে ভিজিবল হয়, এবং এটা যদি ডিউডেনাল আলসার থাকে তাহলে এইটা ডিস্টর্টেড হয়ে যেতে পারে, ঠিক আছে। আর তারপর সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম মনে রাখতে হবে, এই সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের যেই মেজর ডিউডেনাল প্যাপিলা আছে, ঠিক আছে, এই মেজর ডিউডেনাল প্যাপিলার আগ অব্দি সবগুলাই ফোরগাট থেকে আসে। আর মেজর মেজর ডিউডেনাল প্যাপিলা থেকে শুরু করে রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন পর্যন্ত যা আসবে সবগুলাকে আমরা বলি মিড গাটের ডেভেলপমেন্ট, ঠিক আছে। আমরা এগুলা তোমাদের ইমব্রায়োলজি পড়া, আমি আর এগুলোতে টাচ করতে যাচ্ছি না। জাস্ট ইন্টেরিয়র অফ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, এটা একটু তোমরা দেখে নিও। মনে রাখবা মেজর ডিউডেনাল প্যাপিলাতে গিয়ে কিন্তু তোমার প্যানকেটিক ডাক্ট এবং হেপাটিক ডাক্ট, মানে কমন বাইল ডাক্ট এসে কিন্তু ওপেন করে, ঠিক আছে। এখানে সেরকম আর কি তেমন কিছু করার নাই, জাস্ট একটু ইন্টিরিয়রটা দেখো। ডিউডেনামের সেরাস কোড, মাসকুলার কোড, সাবমিউকোজা কোড আছে। সাবমিউকোজাতে কিন্তু গ্ল্যান্ড থাকে, ব্রুনার্স গ্ল্যান্ড, এটা কিন্তু ডুডোনামের মোস্ট ক্যারেক্টারিস্টিক পয়েন্ট, ঠিক আছে। আর্টারি সাপ্লাই দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডুডোনাম, এটা লাগবে। নার্ভ সাপ্লাইটা পড়ে নিবা, ঠিক আছে। আর এখান থেকে তেমন কিছু নাই। এবং তারপর হচ্ছে জেজুনাম এবং আইলিয়াম।
জেজুনাম এবং আইলিয়ামে দেখো এর পার্থক্যটা লাগবে, ডিউটোনাম এবং স্মল গাটের মধ্যে পার্থক্যটা কি মনে রাখতে হবে। ডিউটোনাম ডিভয়েড অফ মেজেন্টারি, আর স্মল গাট হচ্ছে মেজেন্টারি থাকে, আর ডিউটোনাম হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড থাকে, কিন্তু স্মল গাটে ব্রুনার্স গ্ল্যান্ড থাকে না, এবং সেটা সাবমিউকোজাতে থাকে না। নর্মালি সাবমিউকোজাতে কোনো গ্ল্যান্ড থাকে না, শুধুমাত্র ডিউটোনাম এবং ইসোফেগাস এই দুই জায়গাতে সাবমিউকোজাতে গ্ল্যান্ড থাকে। ইসোফেগাসে থাকে ইসোফেজিয়াল গ্ল্যান্ড, আর ডিউটোনামে থাকে ব্রুনার্স গ্ল্যান্ড ইন দ্য সাবমিউকোজা। ঠিক আছে, তাছাড়া সাবমিউকোজাতে কিন্তু কোনো গ্ল্যান্ড থাকে না। জেজুনাম এবং আইলিয়ামের মধ্যে পার্থক্যটা লাগবে, এটা তোমরা পড়ে নিও। এই পার্থক্যটাতে দেখো বিশেষ করে ইন্টারনাল ফিচার অর্থাৎ মাইক্রোস্কোপিক যেই পার্থক্যটা থাকে এটা কিন্তু রিটেনে আসে, মাইক্রোস্কোপিক পার্থক্যটা রিটেনে আসে। আর গ্রস যেই পার্থক্যটা এটা তোমাদের ভাইভাতে ধরে। ঠিক আছে, আর এটা তোমরা পড়লেই ইনশাল্লাহ বুঝতে পারবা, না বুঝতে পারলে তো আমি আসি। আর দেখো এখানে ভিলাই সম্পর্কে ধারণাটা লাগে, একটা কোশ্চিন করে, সেটা হচ্ছে ভিলাই কি আর মাইক্রো ভিলাই কি। ঠিক আছে, তো ভিলাইটা হচ্ছে যে প্রজেকশন অফ দা প্রজেকশন অফ দা মিউকাস, মিউকাস মানে মিউকোজা লেয়ার। হ্যাঁ, মিউকোজা আছে না, মিউকোজার হচ্ছে প্রজেকশন, আর মাইক্রোভিলা হচ্ছে প্রজেকশন অফ দা সারফেস এপিথেলিয়াম। এখানে জেজুনামের ভিলাইটা কিরকম থাকে, ডুডোনামের ভিলাইটা কিরকম থাকে, আর আইলিয়ামের ভিলাইটা কিরকম থাকে। দেখো ডিডোনামের ভিলাইটা থাকে ফ্লেশি টাং লাইক, জেজুনামের ভিলাইটা থাকে বেসিক্যালি লিফ লাইক মানে পাতার মতো, আর আইলিয়ামের ভিলাই থাকে একটা আহ ফিঙ্গারের মতো আর কি। হ্যাঁ, আচ্ছা, ভিলাইয়ের কাজ থাকে কেন, ভিলাই কেন থাকে, ভিলাই থাকে সো দ্যাট ইট ক্যান ইনক্রিজ দ্য সারফেস এরিয়া ফর দ্য সেক অফ দ্য অ্যাবজর্পশনই তো। তাহলে মোটামুটি শেষ। মিকেলস ডাইভার্টিকুলামটা হচ্ছে যে সার্জারিতে লাগে, মেডিসিনেও লাগে, বলবা যেটা ব্লাইন্ড পাউচ, যেটা অ্যান্টি মেজেন্টেরিক থেকে বর্ডার থেকে আসে, এগুলো বোঝার অনেক বিষয়। আমি আপাতত জাস্ট তোমাদেরকে একটু টাস্ক দিয়ে যাচ্ছি যাতে করে তোমরা পরবর্তীতে পড়তে পারো কিছুটা। লার্জ গার্ডে আসি। লার্জ গার্ডের কিছু ইম্পর্টেন্ট কার্ডিনাল ফিচার্স থাকে, তিনটা কার্ডিনাল ফিচার্স থাকে। একটা হচ্ছে টিনিয়া কোলাই, একটা হস্টেশনস এবং একটা স্যাকুলেশনস। মনে রাখতে হবে লার্জ গার্ড বেসিক্যালি টিনিয়া কোলাই আছে বলে লার্জ গার্ড বেসিক্যালি এত বড় একটা লেন্থের হওয়া সত্ত্বেও আমাদের বডি তাকে অ্যাকোমোডেট করতে পারে। এইগুলো কি জিনিস একটু পড়বা। আর এখান থেকে তেমন বেসিক্যালি রিটেনে তেমন কোনো কোশ্চেন আসে না, বাট শুধুমাত্র ভাইভাতে ধরে। ফাংশন অফ দ্য লার্জ গার্ড একটু দেখে নিও। আর এখানে লার্জ গার্ড আর স্মল গার্ডের মধ্যে পার্থক্যটা অহরহ ধরে, যখন তোমাদের মেজেন্ট্রি নিয়ে কোনো কোশ্চেন করে তখন এটা অহরহ ধরে। ঠিক আছে, আর আর এখান থেকে তেমন কিছু না, এবং অ্যাপেন্ডিক্সটা লাগে এখানে একটা কোশ্চেন আসে, সিকামটা না লাগে। দেখো ভার্নিফর্ম অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স থেকে রিটেনে কোশ্চেন আসে। ম্যাকবার্নিস পয়েন্টটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবে মিডিয়াল টু থার্ড এন্ড ল্যাটারাল ওয়ান থার্ড অফ আ লাইন ড্রন ফ্রম আম্বেলিকাস আপ টু অ্যান্টেরিয়র সুপিরিয়র আলিক স্পাইন, এই জিনিসটা মনে রাখতে হবে। আমি আর বুঝাচ্ছি না এখন, আমাদের হাতের সময় আসলে এই ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, মেজেন্ট্রি, স্টম্যাক, এগুলোর ডেভেলপমেন্ট, এগুলোর আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই, এগুলোর ফিচার পার্ট, এগুলো এক ক্লাসে শেষ করা যায় না। এগুলোর জন্য মিনিমাম তিনটা টপিকের জন্য তিনটা আলাদা আলাদা টপিক, আলাদা আলাদা ক্লাস রাখা উচিত। সো আমি তিনটা টপিকই, এত বড় বড় টপিক আবার, এবং খুবই ইকুইভ্যালেন্টলি ইম্পর্টেন্ট টপিক, তো আবার একটা ক্লাসের মধ্যে কভার করতেছি উইদিন আ স্প্যান অফ 1 আওয়ার মেয়ারলি, এটা ভেরি টাফ। তো আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিয়ে যাচ্ছি প্রেজেন্টিং পার্টস, বেস, এবং একটা বেস থাকে, একটা বডি থাকে, একটা টিপ থাকে, এবং বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স খুবই গুরুত্বপূর্ণ, এবং অ্যাপেন্ডিক্স অনেকগুলো টাইপ থাকে। টাইপ গুলো একটু তোমরা দেখে নিও, যে সাব সিক্যাল টাইপ, রেট্রোসিক্যাল টাইপ, স্প্লেনিক টাইপ থাকতে পারে কিছু অ্যাপেন্ডিক্স। তবে সব থেকে যেটা কমন টাইপ সেটা তোমাদেরকে জানতে হবে, কোনটা সব থেকে কমন টাইপ। হ্যাঁ, কমনেস্ট টাইপ হচ্ছে রেট্রোসিক্যাল, এটা হচ্ছে সব থেকে কমন টাইপ। ঠিক আছে, এটা 60% মানুষের থাকে। ঠিক আছে, এই জিনিসটা একটু ধরে। আর অ্যাপেন্ডিসাইটিস কি, অ্যাপেন্ডিক্স এর একটা আর্টারি থাকে যেটাকে আমরা বলি অ্যাপেন্ডিকুলার আর্টারি, এটা একটা ট্রু এন্ড আর্টারি। ঠিক আছে, এই যে বডিতে দুইটা এন্ড আর্টারি থাকে, একটা হচ্ছে রেটিনাল আর্টারি এবং একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি। রেটিনাল আর্টারি এবং অ্যাপেন্ডিকুলার আর্টারি এটা কিন্তু ভাইবাতে অহরহ ধরে। ঠিক আছে, এখন হোয়াট ডু মিন বাই এন্ড আর্টারি, দ্য আর্টারিজ হুইচ ডু নট হ্যাভ এনি প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস আর কল্ড অ্যাজ ইউনো এন্ড আর্টারিজ। ঠিক আছে, সেটা বলে দিও তাহলে পাস। ঠিক আছে, লিম্ফ্যাটিক ড্রেনেজ, ভেনাস ড্রেনেজ, নার্ভ সাপ্লাই একটু পড়ে নিও। হিস্টোলজি অফ দ্য অ্যাপেন্ডিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিস্টোলজি থেকে অ্যাপেন্ডিক্স একটা কোশ্চেন আসে। কোলন, এটা আমাদেরকে জানতে হবে। কোলন বেসিক্যালি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা চারটা পার্ট থাকে, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন থাকে। এবং এটা রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন, এই যে পিকচারটা নিয়ে আসছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু এখন সময় স্বল্পতার জন্য আর বোঝাইতে পারতেছি না। প্লাস একটা জিনিস মনে রাখবা, যে রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন, ঠিক আছে, এই পর্যন্ত ডেভেলপমেন্ট মিড গার্ড থেকে আসে। আর লেফট ওয়ান থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন থেকে শুরু করে পেকিনেট লাইন পর্যন্ত এইটার ডেভেলপমেন্ট আসে হাইন্ড গার্ড থেকে। দ্যাটস দ্য রিজন ওয়াই মিড গাটের এবং হাইন্ড গাটের আর্টারি সাপ্লাই ভ্যারি করবে ডিপেন্ডিং আপন দ্য লোকেশন অফ দি অর্গান। ঠিক আছে, এই যে এখানে কোলনের সম্পূর্ণ এই পিকচারটা, কোলনের সুন্দর একটা মানে ব্লাড সাপ্লাই সম্পর্কে এখানে ভালো ধারণা দেওয়া হয়েছে। সো মোটামুটি এই পর্যন্ত শেষ।
আমরা ইন্টেস্টাইন শেষ করছি, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এবং স্টমাকও শেষ করছি। তোমাদের যদি কোনো বোঝার গ্যাপ থেকে থাকে তাহলে আমাকে তোমরা পার্সোনালি রিচ করতে পারো অন মাই মেসেঞ্জার অর অন মাই হোয়াটসঅ্যাপ, অথবা গ্রুপে জিজ্ঞেস করতে পারো। Anytime I will always be available for you whenever it comes to sorting out your confusions or your doubts or your queries or even your questions at any time. So feel free to ask me. Whenever you feel any kind of problems, then please share with me if you want to. আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর bearing with me for such a longer period of time. It's an honor. আচ্ছা, নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে আরো একটা ডিফারেন্ট টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।